হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি খবর তোমাদের? আমাকে কি তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানাও তো। আসসালামু আলাইকুম সুমাইয়া খাতুন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো বলো? জুনাইরা শেখ, ওয়াকি ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। তোমরা সবাই কেমন আছো বলো? কেমন কাটছে তোমাদের এই কলেজ শুরুর দিনগুলো? কলেজ শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। আলহামদুলিল্লাহ ভাইয়া। অরূপ বড়ুয়া, কেমন আছো? ওকে ওকে, নাইস। আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক ভালো আছি। আমার মাথাটা অনেক ব্যথা করছে। মোস্ট প্রবাবলি মেবি চোখের পাওয়ার কিছুটা চেঞ্জ হয়েছে কিনা বা এই জাতীয় কোনো সমস্যা হয়ে থাকতে পারে, সেই জন্য একটু মাথা ব্যথা করছে। তাছাড়া আমার হচ্ছে গিয়ে 26 তারিখ থেকে টার্ম ফাইনাল পরীক্ষা আছে, তো এইটাও একটা প্যারা। তো একটু একটু প্যারার মধ্যে আছি, তবে আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুস্থ আছি, এটাই ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি তোমাদের সাথে আজকে হচ্ছে গিয়ে ওবি এর পার্ট হিসেবে, মানে এইভাবে করে মনে হয় প্রথম ক্লাস, তাই না? তো আমি অ্যাকচুয়ালি অনেক বেশি এক্সাইটেড তোমাদেরকে নিয়ে, বিকজ তোমরা হচ্ছে এক্সাইটেড 27। তো তোমাদের ক্লাস নেওয়ার ব্যাপারটা নিয়েও আমি অনেক বেশি এক্সাইটেড পার্সোনালি। আমার যে ব্যাচ গুলো, সেখানেও দেখছি যে আসলে তোমাদের ব্যাচের স্টুডেন্টদের ইয়াটাই অন্যরকম, মানে অরাটাই অন্যরকম। হ্যাঁ, তো পার্সোনালি আমি অ্যাকচুয়ালি সুপার এক্সাইটেড তোমাদের ক্লাস নেওয়ার জন্য। তো ইয়া, চলো। আচ্ছা ভাইয়া, আজানের ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে বলি। দেখো, আমাদের তো আসলে এশার নামাজটাও মোটামুটি দেশের বিভিন্ন জায়গায় একটু আলাদা আলাদা সময়ে পড়া হয়। হ্যাঁ, মাগরিবের নামাজটা মোটামুটি কাছাকাছি একই সময়ে হচ্ছে গিয়ে তোমার আহ পড়া হয়ে থাকে মোটামুটি ওভারঅল। কিন্তু এশার নামাজটাও তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় হয়। আমাদের এখানে যেমন এখনো আজানই দেয় নাই, ঠিক আছে? তো আমি তোমার জন্য আলাদা করে ছুটি দিতে পারছি না। হ্যাঁ, তবে তোমরা যদি কেউ নামাজটা পড়তে চাও, ক্লাসটা অন রেখে নামাজটা পড়ে আসতে পারো ইনশাল্লাহ। তোমরা পাবা, ক্লাসের রেকর্ডিং হোপফুলি পেয়ে যাবা, সো ইনশাল্লাহ সমস্যা হবে না। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে যে এশার ওয়াক্ত শেষ হওয়ার আগেই ক্লাস শেষ হয়ে যাবে। তো তোমরা যদি একটু ধৈর্য ধরো, তাহলে দেখবা যে ক্লাস শেষেই তোমরা খুব আরাম করে নামাজটা পড়ে ফেলতে পারবা, ঠিক আছে? তো ইনশাল্লাহ সমস্যা নাই। তো তোমাদের সাথে যে কথাটা হয়েছিল যে আমরা হচ্ছে গিয়ে বেসিক বিল্ডিং করব, তো বেসিক বিল্ডিং করতে গিয়ে একটা জিনিস যেটা আমরা রিয়ালাইজ করলাম, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল চ্যাপ্টার্স অফ অল অফ ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যাই বলো, সেটা হচ্ছে ফাংশন কিংবা ফাংশনের কনসেপ্ট। যদিও ফিজিক্স বা কেমিস্ট্রিতে হয়তো তোমার একদম হুবহু ডেফিনিশন গুলো লাগে না, একদম খুঁটিনাটি তথ্যগুলো লাগে না। হ্যাঁ, খালি অ্যাপ্লিকেশন গুলো মোটামুটি বুঝলেই হয়ে যায়। কিন্তু আমাদের ম্যাথে কিন্তু ডেফিনিশন গুলো, খুঁটিনাটি ব্যাপারগুলো, কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে বুঝতে হবে। তোমরা জানো ফাংশনের চ্যাপ্টারটা তোমাদের সাথে আছে ক্লাস 8 থেকে, তাই না? তো ক্লাস 8 গিয়েছে, 9, 10, এখন ইন্টারে উঠে যাচ্ছ তোমরা, তো বুঝতেই পারছো যে দি মোস্ট ফান্ডামেন্টাল টপিক হচ্ছে গিয়ে তোমার এটা ফাংশন ও ফাংশনের লেখচিত্র। তো আজকে আমরা সেটারই বেসিক বিল্ডিং এর কাজ করব। তো তোমাদেরকে ওয়েলকাম জানাতে, আজকের এই চমৎকার ক্লাসটাতে তোমাদেরকে ওয়েলকাম জানাতে অ্যাকচুয়ালি আমি আর ভালো লাগবে এসে উঠছি। আসসালামু আলাইকুম ভাইয়া, পুরো অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হইলো আসলে। এবং তোমাদের কিন্তু আর কয়েকদিনের পরে তো কলেজ ভর্তি, তো খুব বেশি কিন্তু হাতে সময় নেই। তো তোমাদের কিন্তু আমি সবসময় এসএসসির সময় একটা কথা বলছিলাম, তোমাদের যখন সাজেশন দিচ্ছিলাম যে ভাইয়া সাজেশন আমি আসলে পছন্দ করি না, তোমার আসলে সবই পড়া উচিত, বা যেহেতু সামনে পরীক্ষা এবং বিপদে পড়ে আসছো, কিছু সিলেক্টিভ চ্যাপ্টার তোমাকে আসলে সাজেশন দিয়ে দিচ্ছি, বা তোমার আসলে পড়তে হবে সবকিছুই। তো আবার একটা কথা বলে যাচ্ছে, যাদের যাদের যেই যেই অধ্যায় ফাঁকিবাজি করে আসছো, ফাঁকি দিয়ে আসছো, এই সবগুলো অধ্যায় একটু ভালো করে আমার একদম ভালো করে বেসিকটা ক্লিয়ার করে ফেললো। এই জন্য কিন্তু আমরা ফাংশনটা নিয়েছি, কারণ ফাংশনটা তোমার হচ্ছে ফাংশনের আলাদা চ্যাপ্টারই আছে, তারপর তোমার ক্যালকুলাসে কি এটা প্রচুর কাজে লাগবে আর কি। তো এই কারণেই হচ্ছে তোমার হচ্ছে আজকে ফাংশন ক্লাসটা, যেন তোমরা ইনশাআল্লাহ যারা একটু ফাঁকিবাজি দিয়ে আসছো তারা যেন কলেজে গিয়ে আর কোনো প্যারা না খাও। তো তোমাদের সাথে ইনশাআল্লাহ পরবর্তীতে ক্লাস আসলে দেখাই হবে। তো আমি হচ্ছে ক্লাসটা এখন কন্টিনিউ করো।
আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া এত অ্যামেজিং গিফটের জন্য। খুবই চমৎকার সারপ্রাইজ ছিল। ভাই আসলে সিনিয়র ব্যাচের ক্লাস নিচ্ছিলেন, ও হ্যাঁ, রাইট। তো ক্লাস শেষ করেই দৌড়ে আসছেন আর কি তোমাদের সারপ্রাইজ দিতে। আমার 8টা পর্যন্ত ক্লাস ছিল, তো আমি তো ক্লাস তো 8টায়, আমাদের পাশে স্টুডিও, আমি এসে দৌড় দিলাম, আচ্ছা দেখি ভাইয়ার সাথে কথা বলে আসি। তোমাদের সাথে আমার অনেকদিন ধরে দেখা হয় না, বাট ইনশাআল্লাহ ক্লাসে দেখা হবে আর কি। ইনশাআল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। শুরু করতে হবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওকে ভাই, ওকে। তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম ক্লাস স্টার্ট করতে যাচ্ছি। তার আগে মোটামুটি আশা করছি যে সবাই চলে আসছো, ঠিক আছে। আমি অবশ্যই তোমাদের আরো ক্লাস করাবো। হয়তো তোমাদের যে প্রথম সাইকেলটা হবে সেই সাইকেলটায় মনে হয় আমি ইনশাল্লাহ সব থেকে মজার 2টা চ্যাপ্টার নিব। আমার পার্সোনালি খুবই ভালো লাগে এমন 2টা চ্যাপ্টার আমি ইনশাল্লাহ নিব তোমাদের সাইকেলে। তো সমস্যা নাই, আমি আছি ইনশাল্লাহ, কোনো ভয়ের কিছু নাই। আচ্ছা, তো চলো, যেহেতু সবাই চলে আসছে আমরা একটু আমাদের পরিচয় পর্বটা করে ফেলি। আচ্ছা, তো দেখো তোমরা যেহেতু 27-এ নতুন, তোমাদের সাথে আসলে আমার ওইভাবে পরিচয় হয় নাই আগে, তাই আমি আমার পরিচয় পর্বটা একটু ফর্মালি করি। আমি হচ্ছি মোহাম্মদ তাহমিদুল ইয়াসিন আবিদ, নাম হয়তো দেখতে পাচ্ছ। আমি স্কুল ছিল হচ্ছে আমার রাজুক কলেজ। আমি রাজুক কলেজে 6 থেকে 12 ছিলাম, ঠিক আছে। রাজুক কলেজে 6 থেকে 12 ছিলাম। এরপরে হচ্ছে আমি আল্লাহর রহমতে বুয়েটে সিএসসি তে পড়ালেখা করছি বর্তমানে। আর হচ্ছে এটা ছাড়াও বুয়েটে সিএসসি তে তো পড়ালেখা করছি। অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আপনার বুয়েটে র‍্যাঙ্ক কত ছিল। তোমাদেরও যদি এটা প্রশ্ন হয়ে থাকে, আমি বুয়েটে 38তম হয়েছিলাম। এখন সিএসসি নিয়ে পড়ালেখা করছি। আর এটা ছাড়াও ভাইয়া আমি কিন্তু তোমাদের এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা এই কারণে জরুরি যে দেখো, তোমাদের কলেজের শুরু থেকেই কিন্তু তোমাদেরকে ডিসাইড করে ফেলতে হবে যে তুমি কোন জায়গায় চান্স পেতে চাও, কোন ভার্সিটি তোমার স্বপ্নের ভার্সিটি। এই জিনিসগুলো তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে। তো মানে ডিসাইড করে ফেলতে হবে। সেই জন্য তোমাদের একটা জিনিস আমি বলে রাখি যে আমি কিন্তু ভাইয়া ডিইউর এই ইউনিটে চান্স পেয়েছিলাম। আমি চান্স পেয়েছিলাম সোহরাওয়ার্দীতে, এবং আমি চান্স পেয়েছিলাম আরেকটা কোথায় লিখি বলো, ডিইউআইবিএ তে। তো মোটামুটি বলতে পারো যে বাংলাদেশের যে 4টা আলাদা আলাদা টপ জায়গা আছে সবগুলোতেই আমি মোটামুটি চান্স পেয়েছি। তো তার মানে হচ্ছে একটা ব্যাপারে যদি আমি খুব ভালো করে জেনে থাকি সেটা হচ্ছে অ্যাডমিশন। তো তোমাদের যে অ্যাডমিশনের গেমগুলো, ঠিক আছে, অ্যাডমিশনের টাইমে তোমাদের চিন্তা ভাবনা কি করতে হবে, কিংবা বলো এখন থেকেই তুমি অ্যাডমিশনের প্রিপারেশনটা কিভাবে নেওয়া শুরু করবা, এই ব্যাপারে যদি আর কেউ জানে, মানে আর 5 জন যদি জানে, সেই 5 জনের মধ্যে অবশ্যই আমি একজন হব ইনশাল্লাহ। তো তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা যে ভাইয়া আমি এই জায়গায় পড়তে চাচ্ছি, কি কি করা উচিত, এখন থেকে কিভাবে পড়বো। এরকম কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। জিজ্ঞেস কিভাবে করবা সেটাও বলে দেই। তোমাদের জন্য সব থেকে সহজ বুদ্ধি যেটা, সেটা হচ্ছে গ্রুপে পোস্ট দিবা, ঠিক আছে। গ্রুপে পোস্ট দিবা আমাকে মেনশন করে, জাবিদ ভাইয়া এইটা সমস্যা হচ্ছে, এটা কিভাবে সলভ করবো ইনশাল্লাহ। তাহলে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর যতটা সুন্দর করে উত্তর দেওয়া যায়, ঠিক আছে। ওকে, চমৎকার। আরেকটা জিনিস বলে রাখা দরকার, আমি হচ্ছে 2020 সাল থেকে পড়াচ্ছি, এখনো পড়াচ্ছি। কারণ আসলে পড়ানোর মেইন ব্যাপারটা কি জানো, আমি পড়াতে অনেক বেশি পছন্দ করি। আমি পছন্দ করি তোমাদের সাথে কথা বলতে, মিশতে। এই কনসেপ্টটা আমার খুবই ভালো লাগে। এই কারণে হচ্ছে আমি রিয়ালাইজ করি 2020-এর দিকে। তখন হচ্ছে আমি মাত্র আমার এসএসসি পরীক্ষাটা মাত্র শেষ হয়, করোনা শুরু হয়। তখন আই রিয়ালাইজ যে আচ্ছা, পড়ানোটা তো খুবই অ্যামেজিং, তো মেবি এটাতে খুব মজা হবে। তো অ্যাকচুয়ালি পড়ানো শুরু করি। এরপরে দেখি যে না, আসলে আমার পড়াইতে খুবই ভালো লাগে। তো ওখান থেকে পড়ানোর জার্নিটা শুরু, এখনো পড়াচ্ছি। তো আমি মোটামুটি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুই পড়ায় থাকি। তবে তোমাদের সাথে আমার দেখা হবে ম্যাথে, ঠিক আছে। তো তোমাদের যদি ফিজিক্স কেমিস্ট্রির কোনো কোয়েশ্চেনও থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারো, বেঝিঝক, উইদাউট এনি হেজিটেশন আমাকে জিজ্ঞেস করতে পারো। ইনশাল্লাহ ম্যাথ ফিজিক্সের যে কোনো কোয়েশ্চেনও আনসার করতে আই উইল বি ভেরি হ্যাপি এন্ড ভেরি গ্ল্যাড। ওকে,
আচ্ছা, সো আলহামদুলিল্লাহ, এনাফ আমার ব্যাপারে কথা বলে ফেললাম। চলো আমরা আসলে আস্তে আস্তে আমাদের বেসিক বিল্ডিং ক্লাসে চলে যাই। এতক্ষণ আমি নিজেকেই বিল্ড করলাম মনে হচ্ছে। তো চলো আমাদের ক্লাসে ঢুকে পড়ি ইনশাল্লাহ। আসো, তো আমরা আসলে আজকে পড়বো হচ্ছে ফাংশন এবং অন্বয় নিয়ে। ঠিক আছে, ফাংশন এবং অন্বয় নিয়ে আমরা পড়বো। তো তোমাদেরকে শুরুতে একটা কথা বলে নেওয়া উচিত যে অন্বয় কি জিনিস। মূলত অন্বয়ের ইংরেজি হচ্ছে ভাইয়া রিলেশন। অন্বয়ের ইংরেজি কি? রিলেশন। যে জিনিসটা তোমাদের এখন খুবই ভালো লাগবে, তাই না? তোমরা এখন কলেজে উঠছো, তো তোমাদের এখন অনেকের সাথে অন্বয় সৃষ্টি করার ইচ্ছা জাগ্রত হবে। ঠিক আছে, তবে এই ইচ্ছাটাকে যতটা সম্ভব দমায় রাখাটাই তোমাদের জন্য সর্বোত্তম হবে, এটা খেয়াল রাখো। ঠিক আছে, এই ব্যাপারটা খেয়াল রেখো। এটাই তোমাদের হয়তো এইচএসসি লাইফের সর্বপ্রথম গাইডলাইন হবে আমার পক্ষ থেকে, যে যতটা সম্ভব অন্বয় কম ক্রিয়েট করা যায় আর কি। হ্যাঁ, অন্বয় যাতে কমায় রাখা যায় আর কি ইনশাল্লাহ। ওকে, তো অন্বয় হচ্ছে মূলত একটা থেকে আরেকটা জিনিসের জাস্ট একটা রিলেশন, এছাড়া আর কিছুই না। মনে করো যে তোমাকে আমি বললাম যে তোমার কাছে একটা সেট আছে দেশের, তোমার কাছে একটা দেশের সেট আছে। ঠিক আছে, তোমার কাছে একটা দেশের সেট আছে। তো এই দেশের সেটে ধরো 10টা দেশ আছে, 10টা দেশ থাকতেই পারে। ঠিক আছে, আচ্ছা, এবার মনে করো তোমার কাছে আরেকটা সেট আছে হচ্ছে শহরের। ঠিক আছে, তোমার কাছে আরেকটা সেট আছে শহরের। আমরা এরপরে এই উদাহরণগুলো আরো ভালো করে দেখবো ইনশাল্লাহ। ম্যাথমেটিক্যাল উদাহরণগুলো ইনশাল্লাহ আরো ভালো করে আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো এখানে জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বলতেছি যে দেশের একটা সেট আছে, একটা সেট আছে শহরে। এখন তুমি ধরো এই সেটের যত উপাদান আছে আর এই সেটের যত উপাদান আছে তাদের প্রত্যেকের সাথে প্রত্যেককে নিয়ে একটা ক্রোমোজোড় সৃষ্টি করলা। কি করলা? প্রত্যেকের সাথে প্রত্যেককে নিয়ে একটা ক্রোমোজোড় সৃষ্টি করলা। তাইলে এই যে ক্রোমোজোড়টা সৃষ্টি হইলো না, এটাকেই আমরা একটা অন্বয় বলতে পারি। ঠিক আছে, তো ক্লাস স্লাইড কোথায় দেয়া হবে? তোমরা যদি চাও আমি ক্লাস স্লাইড গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। পিডিএফটা যদি আমি ম্যানেজ করতে পারি তোমাদেরকে ইনশাল্লাহ আমি ক্লাস স্লাইডটা গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব, দেখা যাক কতটা পারি। বিয়ে করা অবশ্যই ভালো, অবশ্যই বিয়ে করা ভালো, তবে সাবধানে কইরো, বাবা মাকে মানে বাবা মার পারমিশন ছাড়া কইরো না আর কি। মানে একা একা গিয়ে লুকায় লুকায় করে ফেলায়ও না প্লিজ। ঠিক আছে, আচ্ছা, তো এখানে দেখো যেমন তারা এখানে বলতেছে যে বাংলাদেশের মুদ্রা টাকা, ভারতের মুদ্রা রুপি, জাপানের মুদ্রা ইয়েন। তো এরকম একটা দেশের মুদ্রা কি, এখানে একটা রিলেশন হইছে না? মানে আমি এভাবে বলতে চাচ্ছি যে রুপির সাথে কার রিলেশন আছে? ভারতের। ইয়েনের সাথে কার রিলেশন আছে? জাপানের। টাকার সাথে কার রিলেশন আছে? বাংলাদেশের। তো এরকম আমরা একজনের সাথে আরেকজনের রিলেশন আছে, এইরকম দুইটা এলিমেন্টকে নিয়ে আমরা একটা ক্রোমোজোড় বানাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এক একটা ক্রোমোজোড় বানানো হইলো। তাইলে এই জিনিসটাই হচ্ছে বেসিক্যালি অন্বয়। অন্বয় আলটিমেটলি কিছুই না, অন্বয় হইতেছে তোমার একাধিক এলিমেন্ট নিয়ে, মানে দুইটা সেটের একাধিক এলিমেন্ট নিয়ে জাস্ট কি করা? ক্রোমোজোড় বানানো। এখন যত রকমের ক্রোমোজোড় বানানো যায়। ওকে, আচ্ছা, যেই বিয়ে করো, বিয়ে করলে আমাকে প্লিজ দাওয়াত দিও। আমার বিয়ের দাওয়াত খুবই ভালো লাগে, অনেকদিন ধরে বিয়ের দাওয়াত খাওয়া হচ্ছে না। তো তোমরা যদি কেউ অ্যাকচুয়ালি ওইদিকে যাওয়ার প্ল্যান করে থাকো তাহলে কাইন্ডলি আমাকে জানাও। ওকে, আসো এখানে দেখি, আমরা এখানে একটা গ্রাফ থেকে দেখতে চাচ্ছি। এই গ্রাফটার সাথেও তোমরা অনেক ভালো করে পরিচিত, এই গ্রাফটাও তোমরা দেখছো অনেক ভালো করে। যে আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা বলতেছি যে দেশের সাথে ওই দেশের মুদ্রার রিলেশনটা কি। আমরা এখানে এই যে বলতেছি যে টাকা কার সাথে রিলেটেড? টাকা বাংলাদেশের সাথে রিলেটেড। আমরা এটাকে এইভাবে বলি যে টাকা বাংলাদেশের সাথে উন্নীত। ঠিক আছে, এখানে খুবই বাজে হয়ে গেছে হাতের লেখা আমার, দাঁড়াও। উন্নীত, উন্নীত। ঠিক আছে, টাকা বাংলাদেশের সাথে উন্নীত মানে হচ্ছে যে টাকার রিলেশন আছে বাংলাদেশের সাথে। সিমিলারলি আমরা বলতে পারি
যে রুপির রিলেশন আছে ভারতের সাথে, এটাকে এইভাবে লেখা হয় যে রুপি ইজ রিলেটেড টু ইন্ডিয়া। ঠিক আছে, আমরা এই জিনিসটাকে এইভাবে পড়ে থাকি। তাহলে এটাই হচ্ছে কি তোমার, এটাই হচ্ছে রিলেশন। ওকে, ভালো কথা। তো এখন আমরা এখানে একটা প্রপার ডেফিনিশনে আসতে চাচ্ছি। প্রপার ডেফিনিশনে আসি, আসো প্রপার একটা সুন্দর ডেফিনিশনে আসি, তোমাদেরকে দেখাই ডেফিনিশনটা কি হবে। ধরো আমার কাছে একটা সেট আছে এ, আগে আমরা উদাহরণটা বুঝবো, উদাহরণ বোঝার পরে আমি তোমাদেরকে সংজ্ঞাটা পড়ে শোনাবো। ওকে, আচ্ছা আসো উদাহরণটা বুঝি। ধরো এ হচ্ছে তোমার একটা সেট, ধরো এই সেটে আছে তোমার 1,2,3, ঠিক আছে। আর ধরো বি আরেকটা সেট, ধরো এখানে আছে তোমার এ, বি। তাহলে আমাকে কি তোমরা বলতে পারবা যে এ আর বি এর কার্তেশীয় গুণনে, কার্তেশীয় গুণজে কয়টা উপাদান থাকবে? আচ্ছা আমাকে একটু সবাই বলো তো দেখি, কে কে বলতে পারো যে আমি যদি এ আর বি সেটের কার্তেশীয় গুণজ নেই তাহলে কয়টা উপাদান থাকবে? আমি একটু দেখতে চাই যে কে কে আনসার দিতে পারো এটা। এ আর বি এর কার্তেশীয় গুণজে কয়টা উপাদান থাকবে বলো তো? অবশ্যই নোট করতে হবে, নোট অবশ্যই করতে হবে, এবং সুন্দর নোটগুলো, তোমাদের নোটের যে সুন্দর সুন্দর পেজগুলো সেগুলো তোমরা গ্রুপে পোস্ট করবে ইনশাল্লাহ। ঠিক আছে, যে তোমরা কি বুঝলা, তোমাদের নোটগুলো কি ঠিক আছে কিনা এটা যাচাই করব কিভাবে আমি। এই যে সবাই দেখি সঠিক আনসার দিতে পারছো, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। তোমাদের পারফরমেন্স আমাকে সত্যি বিমুগ্ধ করে। অ্যাকচুয়ালি তোমরা উত্তেজিত 27 এবং তোমরা সঠিক 27। খেয়াল করো, তাহলে আমার এখানে হচ্ছে 1, a, আমার এখানে হচ্ছে 1, b, সরি আমার এখানে হচ্ছে 2, a, আমার এখানে হচ্ছে 2, b, আমার এখানে হচ্ছে 3, a, আর এখানে হচ্ছে 3, b। তাহলে আমার কার্তেশীয় গুণজের উপাদান কয়টা ভাইয়া? 6টা উপাদান। এখন ধরো আমি একটা অন্বয় বানাইলাম এইরকম, যে একটা অন্বয়, আর অন্বয় যেহেতু রিলেশন, অন্বয়ের ইংরেজি যেহেতু রিলেশন, তাই আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করে থাকি। এখন অন্বয় কাকে বলবো আমরা? দেখো, আর ধরো আমি এইভাবে বানাইলাম যে 1, a, 1, b, 3, a, 2, b। ধরো আমি বললাম যে আর হচ্ছে একটা সেট, আর হচ্ছে একটা সেট যেটা এ ক্রস বি এর একটা উপসেট। খেয়াল করে দেখো তো, আমি আর এর মধ্যে এমন ক্রোমোজোর গুলো নিয়েছি যেই ক্রোমোজোর গুলো এ আর বি এর কার্তেশীয় গুণজে আছে। দেখতে পারতেছো? দেখো আমি আর এর মধ্যে এমন তোমার হচ্ছে ক্রোমোজোর গুলো নিছি যেগুলো অলরেডি এখানে আছে, কিন্তু আমি সবগুলা নেই নাই। খেয়াল করছো? সবগুলা নেই নাই, আমি 4টা নিছি, আমি 4টা নিছি। আমি কয়টা নিছি ভাইয়া? 4টা নিছি। ঠিক আছে, যে কোনো 4টা, আমি যে কোনো 3টা নিতে পারতাম, 2টা নিতে পারতাম, আমার ইচ্ছা। আমি কয়টা নিছি? এখানে 4টা নিছি। এই যে আর হইল না, এই আর কে আমরা বলতে পারি আর ইজ এ রিলেশন ফ্রম এ টু বি। ঠিক আছে, বা আমরা বলতে পারি যে এ আর বি এর মাঝে একটা রিলেশন হচ্ছে আর এ আর বি এর মাঝে একটা, এ আর বি এর মাঝে একটা অন্যয় হচ্ছে তোমার কি বলো? আর। তাহলে এখানে কোন জিনিসটা খেয়াল করতে হবে বলো তো? কোন জিনিসটা খেয়াল করতে হবে? খেয়াল করো, আমি আর কে কখন বলতে পারবো এ আর বি এর উপর তোমার এ আর বি এর অন্যয় আর কে কখন বলতে পারবো? আমি এ আর বি এর অন্যয় আর কে বলতে পারবো তখনই যখন আর হচ্ছে ভাইয়া আমার, এখানে আমি অন্য কালি দিয়ে লিখি, দেখো এটা, ইফ আর কি হয়?
এইটা। যদি আর এর মধ্যে যে ক্রোমোজোর গুলো আছে, আর এর মধ্যে যে ক্রোমোজোর গুলো আছে, ঠিক আছে, আচ্ছা অন্যয় বলবো, সরি অন্যয় বলবো, অন্যয় নামটা আমার উচ্চারণ করতে একটু কষ্ট লাগে, তাই আমি আর কি অন্যয় বলি না, আমি এই জন্য হচ্ছে ইয়া বলি, রিলেশন বলি আর কি, বলাটা সহজ। যাই হোক, তাহলে বলতো যে আর কখন একটা অন্যয় হবে বলতো, আর কখন একটা অন্যয় হবে? আর এ থেকে বি এর অন্যয় তখনই আমরা বলতে পারবো যখন আর এর মধ্যে যে ক্রোমোজোর গুলো আছে তারা এ আর বি এর কার্টেসীয় গুণজের উপসেট হবে। ঠিক আছে, তাহলে এটা খাতায় লিখো। এই যে দেখো, এটাই এখানে সুন্দর করে লিখে দিছে, আমি তোমাদেরকে এটা পড়ে শোনাই। যে এটা আমরা এইটা দেখার দরকার নাই, এটা খেয়াল করো। এই যে কার্টেসীয় গুণজ অন্তর্গত ক্রোমোজোর গুলির উপসেট আর, উপসেট আর কে এ থেকে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয়। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো। এখানে যে ভাষাটা ব্যবহার করছে এই ভাষাটা একটু কমপ্লিকেটেড, আমার ভাষাটা তোমরা লিখতে পারো। আমার ভাষাটা কি? আমার ভাষা হচ্ছে আমরা এ থেকে বি এর একটি অন্যয় আর কে বলবো কেবলমাত্র তখনই যখন আর এইটা হবে। ওকে, এইটা খাতায় লিখো। তাহলে আমরা কি বলবো? যখন আর এ আর বি এর কার্টেসীয় গুণজের একটা উপসেট হবে। যদি উপসেট না হইতো তাহলে আমরা কি করতে পারতাম না, তাহলে আমরা তাকে অন্যয় বলতে পারতাম না। কথার কথা ধরো, আমি তোমাদেরকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, দেখো উত্তর দিতে পারো কিনা। ধরো আমি তোমাকে বললাম, এ 2 3 বি বি সি। আচ্ছা আমাকে বলো দেখি, এখানে আমাকে তোমরা বলো যে R1 R2 R3 R4 আর R5 এর মধ্যে কোনগুলো অন্যয় কোনগুলো অন্যয় না, আমাকে বলো দেখি। আচ্ছা এদের কারা এ থেকে বি এর মাঝে অন্যয়? বলতো এদের কারা কারা এ থেকে বি এর মাঝে অন্যয় হবে বলতো? আমি এগুলো বিভিন্ন তোমার অন্যয়, মানে আমি এখানে বিভিন্ন উপসেট লিখছি, আমি এখানে বিভিন্ন ক্রোমোজোরের উপসেট লিখছি, বুঝতে পারছো? আমি এখানে অনেকগুলো উপসেট লিখছি, ক্রোমোজোরের উপসেট লিখছি। দেখো আমরা যদি আগের স্লাইডের সাথে কম্পেয়ার করি, এখানে দেখো আমরা আর কে কি লিখছিলাম, আর এর মধ্যে আমরা 4টা উপসেট লিখছিলাম না? আর এর মধ্যে আমরা 4টা উপসেট লিখছিলাম। এখনো আমরা কি করছি বলো? এখনো আমরা এরকম অনেকগুলো উপসেট লিখছি। এখন আগে আমরা বলে দিছিলাম যে আর যদি এ আর বি এর কার্টেসীয় গুণজের উপসেট হয়, আর যদি কার্টেসীয় গুণজের উপসেট হয় এ আর বি এর, তাহলে আর কে আমরা কি বলতে পারবো? তাহলে আর কে আমরা বলতে পারবো, কি বলতে পারবো বলো? তাহলে আমরা আর কে বলতে পারবো হচ্ছে এ থেকে বি এ অন্যয়, বা এ আর বি এর মাঝে অন্যয়। ঠিক আছে, এখন আমাকে বলো এখানে কোনটা কোনটা, দেখি কে কে বলতে পারো।
দেখি কে কে বলতে পারো। কে 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 একটা মনে হয় খুবই সুন্দর আনসার দেখলাম, মনে হচ্ছে খুবই সুন্দর একটা আনসার দেখলাম মাত্র। কে দিল কে দিল কে দিল? ওফো, এই 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 কই গেল, কই কই গেল রে ভাইয়া? আচ্ছা এই যে এই যে এই যে, আহা চলে গেছে আবার। এই দাঁড়াও, তোমরা একটু মেসেজ দিও না এখন। আচ্ছা, আহমেদ সুরিদ পেয়েছি একজনকে। আচ্ছা ওকে, মুহসিনা তুমি সঠিক আনসারটা দিছো। আর আজকের ক্লাসে তো আমরা কঠিন জিনিস করব না, আজকের ক্লাসে তো আমরা বেসিক আনসারটাই দিব। মানে আজকে তো আমাদের বেসিক বিল্ডিং ক্লাস, আজকে তো আমরা কঠিন জিনিস এমনিতেও করব না। এখন খেয়াল করো, দেখো আমরা আগে কার্তেশীয় গুণজটা লিখে ফেলি। কার্তেশীয় গুণজটা কি হবে? কার্তেশীয় গুণজটা হবে, কার্তেশীয় গুণজটা হবে তোমার 2, b 2, c 3, b 3, c। আচ্ছা এখন আমাকে বলো, এখানে এই চারটার মধ্যে কমন কার কার মাঝে আছে? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, 2c 2c 3c 3c। তার মানে আমরা বলতে পারি, আমরা একটা জিনিস কনফার্ম বলতে পারি যে R1 এটার উপসেট। তার মানে আমরা বলতে পারি যে R1 হচ্ছে কি A আর B এর মাঝে একটা অন্বয়। R1 হচ্ছে A আর B এর মাঝে একটা অন্বয়, বাস হয়ে গেল। এবার আসি এখানে 3, 2 এটা তো পসিবল না, এটা পসিবল না। B, C এটা পসিবল না। তার মানে আমরা বলতে পারি যে R2 A আর B এর কার্তেশীয় গুণজ এর অংশ নয়। ঠিক আছে, R2 A আর B এর কার্তেশীয় গুণজের উপসেট নয়, তাহলে R2 হবে না, তাহলে R2 হবে না। R3 তে আসি, দেখো R3 এর ভেতরে ফাঁকা সেট আছে, ফাঁকা সেট এখানে নাই, ফাঁকা সেট এখানে নাই, ফাঁকা সেট এখানে নাই। তাহলে R3 হচ্ছে কি হবে না? R3 তোমার উপসেট হবে না, R3 হবে না। এইটা খেয়াল করো, এইটা ইন্টারেস্টিং। 4 নাম্বারটা ইন্টারেস্টিং। 4 নাম্বারটা হচ্ছে ফাঁকা সেট। এইটা কি ছিল? এটা ছিল ফাঁকা সেটের পাওয়ার সেট। R3 কি বলো? R3 হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট বলতে পারো অনেকটা, হ্যাঁ, বা পাওয়ার সেটের একটা অংশ। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। এখন R4 কি? R4 নিজেই ফাঁকা সেট, R4 নিজেই কি ফাঁকা সেট। আর আমরা জানি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। আমরা কি এটা জানি? ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। বলো, ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে R4 কি? R4ও একটা অন্বয়। ঠিক আছে, R4ও একটা অন্বয়। আর R5 এ দেখো এই যে 1 আছে। আমার বলো তো এখানে কোথাও 1 আছে? 1 নাই। এখানে কোথাও 1 নাই, কোথাও 1 নাই। তারপরে এই যে দেখো 3 আছে, 3, B হতে পারে, 2, C হতে পারে, বাট এই যে 1টা, এই 1 তো এখানে কোথাও নাই। তাহলে R5 ও উপসেট না, তার মানে এইটাও আনসার হবে না। তাহলে আমি আশা করছি যে তোমরা এটা বুঝে গেছো। আর
সুরিদ এটার সঠিক আনসার দিয়েছিল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে, R1 আর R4, ভেরি গুড। ওকে, আমি আরেকবার বলতেছি কি হইলো, আমরা বলছি যে আর কে আমরা এ আর বি এর মাঝে একটা অন্বয় বলতে পারবো যদি আর এর মাঝে যে ক্রোমোজোর গুলো আছে সেটা এ আর বি সেটের কার্তেশীয় গুণজের উপসেট হয়। এ আর বি এর কার্তেশীয় গুণজের উপসেট যদি হয় তাহলে আর কে আমরা এ আর বি এর মাঝে অন্বয় বলতে পারবো। এটা খাতায়ও লিখতে বলছিলাম। এখন আমরা এখানেই একটা উদাহরণ দেখলাম আর কি, আর কিছুই না। এখন এখানে একটা কথা বলছে যে আমার এ আর বি সেটকে যে আলাদা হইতে হবে এমন কোনো কথা নাই, আমার দুইটা সেট লাগবে। আমার কয়টা সেট লাগবে? দুইটা সেট লাগবে। কিন্তু দুইটা সেট সেম সেটও হইতে পারে, যেমন এ সেট আর এ সেটের মাঝেও আমরা কার্তেশীয় গুণজ করতে পারি। ঠিক আছে, এ সেট এবং এ সেটের মাঝে, এই এ সেট আর এ সেটের মাঝেও আমরা কার্তেশীয় গুণজ নিতে পারি। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আচ্ছা, তো এখানে দেখো এই জিনিসটাই আমরা কিভাবে ভাষায় প্রকাশ করি, এই কথাটা এখানে লেখা আছে যে আমরা এই জিনিসটা কিভাবে ভাষায় প্রকাশ করি, এটাও আমাদেরকে খাতায় লিখতে হবে। যে সেট আর যদি এ ক্রস বি সেটের একটা উপসেট হয়, হ্যাঁ, অর্থাৎ আর যদি এ আর বি এর কার্তেশীয় গুণজের একটা উপসেট হয় তাহলে এ সেটের একটি উপাদান এক্স। আচ্ছা ধরো আমরা এটাকে এইভাবে লিখে থাকি যে এক্স হচ্ছে কি, ধরে নাও এ সেটের একটা উপাদান, আর ওয়াই হচ্ছে ধরে নাও বি সেটের একটা উপাদান। তাহলে আমরা বলতেছি যে এক্স কমা ওয়াই কে আমরা বলতে পারি যে আর এর একটা উপাদান হবে। ঠিক আছে, এক্স কমা ওয়াই কে আমরা আর এর একটা উপাদান হবে যদি বলি, তাহলে আমরা এটা বলতে পারবো যে এক্স আর ওয়াই বা এক্স থেকে ওয়াই, বা এটাকে এভাবে বলা হয় এক্স ইজ রিলেটেড টু ওয়াই, অথবা এটাকে এভাবেও বলা হয় যে তোমার ওয়াই দাঁড়াও তোমার এক্স কমা ওয়াই হচ্ছে পরস্পর উন্নীত, বা এক্স ওয়াই এর সাথে হচ্ছে তোমার উন্নীত। এখন এই কথাটা খেয়াল করো, এটাও তোমরা অলরেডি বুঝে গেছো এখানে কাহিনী কি। কাহিনী হচ্ছে যে এর একটা উপাদান হচ্ছে এক্স, লেটস সে এর অনেকগুলা উপাদান ছিল, এ সেটের মধ্যে অনেকগুলা উপাদান ছিল। আচ্ছা আগের স্লাইড দিচ্ছি ভাইয়া, এখনই দিচ্ছি, এটা শেষ করে নেই। ধরো এ যে সেটটা ছিল সেই সেটের মধ্যে এক্স হচ্ছে গিয়ে তোমার একটা উপাদান, আর বি সেটের একটা উপাদান হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা নাইস। তো এখন যদি আমরা একটা এখানে অন্বয় নেই আর, হ্যাঁ, তাহলে কি হবে? এক্স কমা ওয়াই আর এর সদস্য হবে অবশ্যই। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তাহলে ওইটাকে আমরা এভাবে বলতে পারি যে এক্স ইজ রিলেটেড টু ওয়াই। এটা একটা ভাষায় প্রকাশ ভঙ্গি, এটা তোমাদের এত ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট তোমরা এটাকে বলবা কেমনে সেটাই। দেখো আমি ক্লাসের শুরুতে এই যে ভাইয়া আগের স্লাইডের এসএস নাও, যেমন এই যে আমরা একদম ক্লাসের শুরুতে বললাম না যে টাকা ইজ রিলেটেড টু বাংলাদেশ, বা বাংলাদেশ ইজ রিলেটেড টু টাকা। ঠিক আছে, ওই কথাটা আমি কিভাবে বললাম, বা আমি বলতেছিলাম বাংলাদেশ টাকার সাথে উন্নীত, এই কথাটা আমি কিভাবে বললাম, ওই কথাটা আমি কিভাবে বলছি। আচ্ছা এসএস হয়ে গেছে ভাইয়া? আচ্ছা তুমি কি জানতা, দাঁড়াও তো এটা জানতাম, তবে এভাবে, ও আচ্ছা আচ্ছা, আমি পারি না ভাইয়া, আমি দুইটা সেকেন্ড ব্র্যাকেট মানে আমি উল্টা সেকেন্ড ব্র্যাকেট আগাইতে পারি না আর কি। ঠিক আছে, এই জন্য আর কি ওটা একটু প্যারা। এনিওয়েজ, তাহলে এখানে আমরা কিছু ভাষাগত কথা আলোচনা করলাম, এখানে আর কোনো নাই। তো দেখো এখানে কি বলছে, এখানে দেখো আমরা যে উদাহরণগুলো আলোচনা করছি সেই উদাহরণগুলাই এখানে আলোচনা করছে। দেখো তারা এখানে তোমার একটা দিছে, খেয়াল করো,
দুইটা সেট দিছে এ আর বি, ঠিক আছে। তারপরেও তারা বলতেছে যে এ আর বি এর ক্রোমোজোর বানাইতে বলছে, বানাইছে 9টা ক্রোমোজোর হবে, বানাইছে। তো এই জিনিসগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, ঠিক আছে। এখন আমরা অন্বয়ের মধ্যে বিশেষ ধরনের একটা অন্বয় নিয়ে পড়ালেখা করব, সেটা হইতেছে তোমার, আচ্ছা আবিদ ভাই ইজ রিলেটেড টু ম্যাথ সাইকেল বলতে পারো, অথবা তোমরা এটাও বলতে পারো আবিদ ভাই ইজ রিলেটেড টু পিসিএমবির যে কোনো কিছু, এটাও বলতে পারো, কোনো প্যারা নাই। আচ্ছা এখানে আসো, আমাদের মেইন টার্গেট হচ্ছে আজকে ফাংশন বোঝা। তো ফাংশন বোঝার জন্য আগে অন্বয় বুঝতে হয়। তো এখন আমরা অন্বয়ের ব্যাপারটা তো বুঝে গেছি, অন্বয়ের ব্যাপারটা আমরা বুঝে গেছি। আগের স্লাইড লাগবে? আচ্ছা নাও আগের স্লাইড নাও, এই নাও আগের স্লাইড। এই স্লাইডে তেমন কোনো কিছু নাই, এই স্লাইডে যা আছে এটা আমি তোমাদেরকে বুঝায় ফেলছি। এই স্লাইডে যা আছে সেটা তোমাদেরকে অলরেডি বুঝায় ফেলছি। আচ্ছা মেঘলা ভাইয়া কি বুঝো না একটু বলো তো আমাকে, মেঘলা। আচ্ছা আগের স্লাইডটা তো দিলাম, এর আগের স্লাইডটা দিব, এর আগের স্লাইড দিব, এই নাও। মেঘলা ভাইয়া একটু বলো তো কি বুঝো নাই। তোমাদের আমি স্লাইড দিয়ে দিব ইনশাল্লাহ, আমি স্লাইডটা ম্যানেজ করে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব, ওকে। আচ্ছা আর এটাও তো আশা করি হয়ে গেছে। নাও ইনশাল্লাহ ক্লাসগুলো রেকর্ডিং থাকার কথা। ভাইয়া এইভাবে বললে তো আমি বুঝবো না, আগের স্লাইডটা বুঝো না এটা যদি বলো তাহলে তো আমি বুঝবো না। নুসরাত জাহান কোন জায়গাটা বুঝো না এটা একটু বলতে হবে, হ্যাঁ, নাইলে তো আমি বুঝবো না। কারণ আমি তো তোমাদের সাথে কিন্তু আমার একটা বাফারিং ডিফারেন্স আছে, ঠিক আছে। অর্থাৎ আমি যা পড়াচ্ছি সেটার সাথে তোমার আর আমার মাঝে একটা বাফার ডিফারেন্স আছে। তো আমি যখন যে স্লাইডে আছি তখন কিন্তু তুমি সেই স্লাইড দেখছো না। তাহলে তুমি যদি না বলতে পারো যে কোন জায়গাটা বুঝো নাই, আমি কিন্তু এই স্লাইড বুঝি নাই ভাইয়া, আগের স্লাইড বুঝি নাই ভাইয়া, এইটা বললে বুঝতে পারবো না যে তুমি কোথায় বুঝো নাই। বুঝতে পারছো? তুমি যদি আমাকে ক্লিয়ারলি বলতে পারো যে কোনটা বুঝো নাই তাহলে আমি তোমাকে হেল্প করতে পারবো। আচ্ছা এনিওয়েজ এখানে আসো, ফাংশন হচ্ছে আমার একটা বিশেষ ধরনের অন্বয়, ফাংশন হচ্ছে আমার একটা বিশেষ ধরনের অন্বয়। তো আমি এটা তোমাদেরকে একটু পার্থক্য করে বোঝাই। দেখো ধরো আমাদের আগের এক্সাম্পলটাই আমরা দেখি। আগের এক্সাম্পলে কি ছিল? এখানে ছিল তোমার 2 3, এখানে ছিল আমাদের, এখানে আমাদের কি ছিল? এখানে ছিল তোমার বিসি। আচ্ছা এরকম আমরা কয়েকটা আঁকি। আচ্ছা আরো একটা আঁকি, আরো একটা আঁকি, আরো একটা আঁকি। ওকে, তো আমরা ধরো এটা নিলাম যে 2 থেকে বি তে যাচ্ছে, থেকে বি তে যাচ্ছে। ধরো আমরা এখানে নিলাম 2 3, ধরো এটাতে আসতেছে, এটাতে যাচ্ছে। ধরো 2 3 বিসি, ধরো এখানে এটা হচ্ছে। ধরো এখানে আমরা নিলাম 2 3 4 বিসি, আর এখানে আমরা কি করব? ধরো 2 3 4 বিসি, আচ্ছা সি ডি ধরো। ওকে, আচ্ছা এবার আমরা বোঝার চেষ্টা করব যে এখানে আমি কি করছি। দেখো প্রথম যে ইয়াটা আমি আঁকলাম এইটা হচ্ছে আমার কোন সেট বলো তো? এইটা হচ্ছে আমার এ সেট,
তোমরা যদি ক্লাসে একটু মনোযোগ দাও তাহলেই কিন্তু বেসিক বুঝে যাবা। তোমাদের কাজ হচ্ছে ক্লাসে একটু মনোযোগ দেওয়া, তাইলেই তোমরা বেসিক বুঝে যাবা। আচ্ছা, তো এখন খেয়াল করো যে আমার এখানে দুইটা সেট দেয়া আছে এ আর বি। তো প্রথমটা কি? প্রথমটা ধরো একটা অন্যয়, প্রথমটা ধরো R1। তাহলে R1টা কি হচ্ছে বলো? আমি 2 আর 2 থেকে বি এর রিলেশন নিয়েছি, 3 থেকে সি এর নিয়েছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে 2, বি। আমরা আগে যে অন্যয়টা প্রকাশ করছিলাম না, এখানেও আমরা কি করছি? এখানেও আচ্ছা, অন্যয়ের যে কোনো একটি উপাদান মিললেই কি হবে? হ্যাঁ, অন্যয়ের যে কোনো একটা উপাদান মিললেই, মানে সবগুলা উপাদানই মিলা লাগবে। মানে বুঝো, অন্যয়ের মধ্যে আর এর মধ্যে এমন কোনো পদ থাকতে পারবে না, আর এর মধ্যে এমন কোনো পদ থাকতে পারবে না যেটা তোমার এ আর বি এর কার্তেশীয় গুণজের মধ্যে নাই। ঠিক আছে? আর এর মধ্যে এমন কোনো পদ থাকতে পারবে না যেটা এ আর বি এর কার্তেশীয় গুণজে নাই। ওকে, আচ্ছা, এবার আসো। তাহলে এই জিনিসটা যে কথা বোঝায়, এই R1 সমান এই জিনিসটা একই কথা বোঝায়। আমি এই যে চিত্র এঁকে তোমাদেরকে যেটা দেখাইছি, এইটা যে কথা বোঝায়, এই R1 সমান এই কথাটা, এইটা একই জিনিস বোঝায়। ওকে, আচ্ছা, এখন খেয়াল করো, এখানে এই বোর্ডে তোমরা যতগুলো দেখতে পারতেছো অন্যয়, এখানে বোর্ডে তোমরা যতগুলো অন্যয় দেখতে পারতেছো সবগুলোই কি? সরি, তোমরা বোর্ডে যতগুলা চিত্র দেখতে পারতেছো সবগুলোই হচ্ছে এক একটা অন্যয়। তোমরা বোর্ডে যতগুলা চিত্র দেখতেছো, তোমরা বোর্ডে যতগুলা চিত্র দেখতেছো সবগুলাই হচ্ছে অন্যয়। ঠিক আছে, সবগুলাই অন্যয়। কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এখানে ফাংশন কোনটা কোনটা? এখানে ফাংশন কোনটা কোনটা? আমাকে কি বলতে পারবা এখানে কোনটা কোনটা ফাংশন আর কোনটা কোনটা ফাংশন না? আমাকে কি তোমরা বলতে পারবা এখানে কোনটা কোনটা ফাংশন আর কোনটা কোনটা ফাংশন না? আচ্ছা, আসো এবার তোমাদেরকে বলি, ফাংশন হওয়ার কন্ডিশন হচ্ছে, খেয়াল করো, মনোযোগ দাও, এখানেই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এখানেই আমরা অন্যয় আর ফাংশনের মধ্যে পার্থক্য করতে পারি না। ফাংশন হওয়ার কন্ডিশন হচ্ছে আমার প্রথম সেটের কোনো উপাদান ফাঁকা থাকা যাবে না। প্রথম সেটের কোনো উপাদান ফাঁকা থাকা যাবে না, এটা কি ফাংশন হওয়ার প্রথম কন্ডিশন। এটা খাতায় লিখো যে প্রথম সেটের কোনো উপাদান কি করা যাবে না? ফাঁকা থাকা যাবে না। আমরা এমন একটা অন্যয় নিতে চাচ্ছি যেই অন্যয়ের মাধ্যমে প্রথম সেটের সকল উপাদান কভার হয়। আমরা এমন একটা অন্যয় নিতে চাচ্ছি যেই অন্যয়ে প্রথম সেটের সকল উপাদান কভার হয়। ওকে, আচ্ছা, এটা গেল প্রথম কন্ডিশন। 2 নাম্বার কন্ডিশন হচ্ছে তোমার এক জায়গা থেকে, মানে প্রথম সেট থেকে তুমি দুইটা ভিন্ন ইয়াতে যাইতে পারবা না। অর্থাৎ তোমার ক্রোমোজোর গুলার প্রথম উপাদান যদি সেম হয় তাহলে দ্বিতীয় উপাদানকে অবশ্যই সেম হইতে হবে। তোমার ক্রোমোজোরের প্রথম উপাদান সেম কিন্তু দ্বিতীয় উপাদান সেম না, এমন কোন ক্রোমোজোর থাকতে পারবে না। তোমার অন্যয়ে খেয়াল করো, তোমার অন্যয়ে প্রথম উপাদান সেম কিন্তু দ্বিতীয় উপাদান সেম না, এমন কোন ক্রোমোজোর থাকতে পারবে না। বুঝতে পারছো? তোমার ক্রোমোজোর গুলো, তোমার অন্যয়ের মধ্যে এমন কোন ক্রোমোজোর থাকতে পারবে না যাদের প্রথম উপাদান সেম কিন্তু দ্বিতীয় উপাদান দুইটা সেম না। তাহলে আমরা দুইটা কন্ডিশন পাইলাম, এই দুইটাই হচ্ছে আমার ফাংশন হওয়ার কন্ডিশন।
ঠিক আছে, তাহলে আমরা অন্যকে কখন ফাংশন বলবো? যখন প্রথম সেটের সকল উপাদানকে কভার করছে বলতে পারবো আমরা। যখন প্রথম সেটের সকল উপাদান কভার হইছে এটা আমরা বলতে পারবো। ঠিক আছে, প্রথম সেটের সকল উপাদান কভার হইছে এটা বলতে পারবো। ঠিক আছে, না ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান থাকা লাগবে না। দুইটা ভিন্ন মানের জন্য সেম মান আসতে পারে, দুইটা ভিন্ন মানের জন্য সেম মান আসতে পারে, সমস্যা নাই। আবার বলি, দুইটা ভিন্ন মানের জন্য সেম মান আসতে পারে, এটা কিন্তু ফাংশন হবে। দুইটা ভিন্ন মানের জন্য সেম মান আসতে পারে, এটা ফাংশন হবে। ঠিক আছে, এটা ফাংশন হবে, এটা ফাংশন, এটা ফাংশন। ঠিক আছে, এইটা ফাংশন। তাহলে আশা করি বুঝে গেছো এখানে ফাংশন না কোনটা। এখানে ফাংশন না হচ্ছে তোমার এটা ফাংশন না, আর এইটা ফাংশন না। কেন? কারণ এখানে দেখো এই যে এই 4 এর সাথে কোনো উপাদান নাই, 4 এর সাথে কোনো উপাদান নাই, 4 এর সাথে কোনো উপাদান নাই, 4 এর সাথে কোরেসপন্ড করার জন্য কোনো উপাদান নাই। ঠিক আছে, 4 এর সাথে মিলানোর জন্য কোনো উপাদান নাই। এই দেখো এই 4 এর সাথে কাকে তুমি মিলাবা? কেউ নাই। ঠিক আছে, 4 এর সাথে মিলানোর মতো কোনো কেউ নাই, সেই জন্য 4 কে আমরা কি বলতে পারবো না? ফাংশন বলতে পারবো না। ভিন্ন মান আসতেও পারে, ভিন্ন মান নাও আসতে পারে, কিন্তু ভিন্ন মান না আসলে তুমি তাকে ফাংশন বলবা না, এইটা হবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে মেইন কথা কি কি পয়েন্ট বলছি। প্রথম পয়েন্ট দেখো, 1 নাম্বার। আচ্ছা এখানে আসো, আমরা বলতেছি দাঁড়াও, আমরা এখানে বলতেছি যে 1 নাম্বার কন্ডিশন হচ্ছে অন্যয়ের যে কোনো দুটি ক্রোমোজোরের প্রথম পদ সেম হলে দ্বিতীয় পদ আলাদা হবে না। প্রথম পদ যদি সেম হয়, হ্যাঁ বলো ফাংশনের শর্তগুলো একবার বলেন। এই যে তোমার ফাংশনের শর্তগুলো লিখে দিচ্ছি, দেখো যদি অন্যয়ের প্রথম পদ, যে কোনো দুইটা ক্রোমোজোরের প্রথম পদ যদি সেম হয়, তাহলে দ্বিতীয় পদ আলাদা হইতে পারবে না। ক্রোমোজোরের প্রথম পদ সেম হইলে দ্বিতীয় পদ আলাদা হতে পারবে না। ঠিক আছে, আচ্ছা। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের এমন কোনো পদ থাকতে পারবে না যার কোনো কোরেসপন্ডিং উপাদানের সাথে ক্রোমোজোম আমরা এখানে বানাই নাই, এমন কোনো ইয়া থাকতে পারবে না। মানে বেসিক্যালি চিন্তা করো এরকম, সকল উপাদান, আচ্ছা দাঁড়াও এভাবে লিখি, প্রথম সেট এর সকল উপাদান কে অন্যয়ের ক্রোমোজোরে থাকা লাগবে। এই হচ্ছে আমাদের 2টা কন্ডিশন। এখানে যেরকম আমাদের 4 থেকে কোনো কানেক্টিং লাইন ছিল না, 4 থেকে কোনো কানেক্টিং লাইন ছিল না, সেই জন্য আমরা
হ্যাঁ, ফাংশন আর অন্যয়ের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে সবগুলোই ফাংশন, এখানে সবগুলোই ফাংশন। ফাংশনের মধ্যে তোমাকে শুধু দেখতে হবে, সরি ভুল বলতেছি, এখানে সবগুলোই অন্যয়, এখানে সবগুলোই অন্যয়, কিন্তু সবগুলো ফাংশন না। সবগুলো ফাংশন না কেন? কারণ ফাংশন হওয়ার জন্য প্রথম সেটের প্রতিটা উপসেট, সরি প্রথম সেটের প্রতিটা উপাদানকে ক্রোমোজোরের প্রথম উপসেট মানে ক্রোমোজোরের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, আরো কিছু উদাহরণ দিব, ফার্স্ট কন্ডিশনটা বুঝাবো। আচ্ছা দেখো, ফার্স্ট কন্ডিশনটা কি লিখছি বলো? ফার্স্ট কন্ডিশন হচ্ছে অন্যয়ের যে কোনো দুইটি ক্রোমোজোরের প্রথম পদ সেম হলে দ্বিতীয় পদ আলাদা হবে না। এই যে দেখো, এখানে দেখো প্রথম পদ সেম, প্রথম পদ সেম, দ্বিতীয় পদ কি আলাদা না? দ্বিতীয় পদ আলাদা না? এই যে ফার্স্ট কন্ডিশনটা বুঝাচ্ছি, যারা ফার্স্ট কন্ডিশন বুঝো না খেয়াল করো, প্রথম পদ সেম কিন্তু এখানে কি দ্বিতীয় পদটা আলাদা হয়ে গেছে না? একটার দ্বিতীয় পদ বি আর একটার দ্বিতীয় পদ সি। আচ্ছা, তাই এটা আর ফাংশন হবে না, তাই এটা আর ফাংশন হবে না। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বার লজিক যেটা ছিল সেটা হচ্ছে যে প্রথম সেটের সকল উপাদান কে অন্যয়ের ক্রোমোজোরের মধ্যে থাকা লাগবে। এই দেখো, প্রথম সেটের উপাদান 2, প্রথম সেটের উপাদান 3, প্রথম সেটের উপাদান 2, প্রথম সেটের উপাদান 3। আচ্ছা, প্রথম সেটের উপাদান 3 দেখো তো এখানে আছে নাকি, ক্রোমোজোরের মধ্যে আছে নাকি দেখো তো। প্রথম সেটের উপাদান 3 ক্রোমোজোরের মধ্যে আছে নাকি দেখো তো। যেহেতু প্রথম সেটের উপাদান 3 এই ক্রোমোজোর গুলার মাঝে নাই, প্রথম সেটের উপাদান 3 যেহেতু ক্রোমোজোরের মাঝে নাই, তাই আমরা বলতেছি এইটা ফাংশন হবে না। এই যে দেখো এখানে খেয়াল করো, এই 4 আমরা যদি এটাকে ইয়া আকারে প্রকাশ করি, এটা পরের পেজে চলে যাই, পরের পেজে যাব, এখানেই লিখে দেওয়া যায় না? হ্যাঁ, যে এখানে লিখে দিচ্ছি দেখো, ধরো এটা হচ্ছে তোমার R4, R4 কি হবে 2, B 3, C। খেয়াল করো, তোমার প্রথম সেটের উপাদান 4 কিন্তু এই ক্রোমোজোরের মাঝে কোথাও কি 4 দেখতে পারতেছো? এই ক্রোমোজোরের মাঝে কোথাও কি 4 দেখা যাচ্ছে? নাই। তাহলে এটাও কি হবে না? এটাও ফাংশন হবে না। বুঝতে পারছো? এটা ফাংশন তাহলে কি হবে না? হবে না। ওকে, এখানে দেখো, এখানে আমার এইটার জন্য একটা আছে, এইটার জন্য আছে, এইটার জন্যও আছে। ডি ফাঁকা থাকতেছে, বাট ওইটা প্যারা না, ডি ফাঁকা থাকতে পারে, ডি ফাঁকা থাকতে পারে। ডি ফাঁকা থাকা কোনো সমস্যা না ভাইয়া, ডি ফাঁকা থাকা কোনো সমস্যা না। ওকে, আচ্ছা চলো আমরা নেক্সটে আগাই। তাহলে এই যে দেখো, এখানে আমাদের অ্যাকচুয়ালি একটা উদাহরণ দেয়া হয়েছে যে, আচ্ছা আরেকটা জিনিস, এখানে কিছু কথা লিখি, দেখো এই কথাগুলো তোমরা লিখবা। ফাংশন হচ্ছে স্পেশাল অন্যয়। ঠিক আছে, ফাংশন হচ্ছে স্পেশাল অন্যয়। আচ্ছা, ফাংশনকে কিভাবে প্রকাশ করা হয়ে থাকে? ফাংশনকে প্রকাশ করা হয়ে থাকে এইভাবে। দেখো, আমাদের যখন আমরা অন্যয় প্রকাশ করছি, খেয়াল করো, দেখো খেয়াল করো, আমরা যখন অন্যয় প্রকাশ করছি, দেখো কেমনে প্রকাশ করছি। অন্যয় প্রকাশ করছি এইভাবে, জাস্ট এক্স থেকে ওয়াই এর দিকে একটা তীর চিহ্ন দিয়ে দিছি। তোমাদেরকে কোয়েশ্চেন করব, সমস্যা নাই, তোমাদেরকেও কোয়েশ্চেন করব, সমস্যা নাই। এখানে খেয়াল করো যে আমরা যখন অন্যয় প্রকাশ করছি তখন এক্স থেকে ওয়াই এর দিকে খালি একটা তীর চিহ্ন মেরে দিছি, কিন্তু ফাংশন যেহেতু একটা স্পেশাল অন্যয়, তাই আমরা কি শুধু এরকম দিলেই হবে? হবে না, আমাদেরকে বলতে হবে এফ ইজ এ ফাংশন এক্স থেকে ওয়াই এর দিকে, বা এটাকে এইভাবেও লেখা হয়ে থাকে যে এফ ইজ এ ফাংশন ফ্রম এ সেট টু বি সেট।
তোমরা তোমাদের 9-10-এ অনেক সময় এরকম দেখছো, f ইজ এ ফাংশন ফ্রম r থেকে r, এখানে r হচ্ছে বাস্তব সংখ্যা, এটাও তোমরা দেখছো। ঠিক আছে, এখানে r হচ্ছে বাস্তব সংখ্যা, এখানে r বাস্তব সংখ্যার সেট। আচ্ছা আচ্ছা, এই স্লাইডটা বুঝো নাই, এই স্লাইডটা কি বুঝো নাই? দেখো আমাদের এখানে আমরা তো এক্সাম্পল নিয়ে আলোচনা করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা বলতেছি, এটা আগের স্লাইডটা দেখো, দাঁড়াও। আচ্ছা একটু খেয়াল করো, আমার এখানে তোমার এটা একটা ফাংশন তারা বানায় দিছে, তো ফাংশনকে প্রকাশ করার জন্য তারা এইভাবে প্রকাশ করছে। কিভাবে প্রকাশ করছে দেখো, তারা বলতেছে যে আমাদের কাছে একটা অন্যয় আছে x, y এর, x, y এর একটা অন্যয় আছে, আমাদের x, y এর একটা অন্যয় আছে। তাহলে x অবশ্যই a সেট থেকে হবে, আর y কে অবশ্যই b সেট থেকে হইতে হবে। x কে অবশ্যই a সেট থেকে হইতে হবে, y কে অবশ্যই b সেট থেকে হইতে হবে, এটাই লিখছে। এরপরে বলছে যে x আর y এর মাঝে সম্পর্কটা কি? x আর y এর মাঝে সম্পর্ক হচ্ছে x সমান y প্লাস 1, x সমান y প্লাস 1। তাহলে এখান থেকে তারা a আর b সেট দিয়ে দিছিল, খেয়াল করো, a আর b সেট তারা দিয়ে দিছিল। তারা বলে দিছিল যে a সেট হচ্ছে 2, 3, 4, আর তারা বলে দিছিল b সেট হচ্ছে 3, 4, 5। তাহলে এখানে কি হইছে, আমাদের a আর b এর যে ক্রোমোজোরের সেটটা হবে সেই সেটের উপসেট r, এটা ঠিক আছে? r হচ্ছে আমার a আর b এর মাঝে যে ক্রোমোজোর, সেই ক্রোমোজোরের একটা উপসেট। এবং r এর মধ্যে কি আছে দেখো তো, r এর মধ্যে a সেটের প্রথম সেটের সবগুলা উপাদান আছে না? দেখো তো, এর কোনো উপাদান কি r এ মিসিং আছে? আমাকে একটু বলো তো, এর কোনো উপাদান কি r এর মধ্যে মিসিং আছে নাকি? বলো বলো, এ সেটের কোনো উপাদান কি আর এর মধ্যে মিসিং আছে? দেখো এ সেটের কোনো উপাদান আর এর মধ্যে মিসিং নাই, তাহলে আমাদের দ্বিতীয় কন্ডিশনটা ফুলফিল হয়ে গেল, এর প্রতিটা উপাদান আর এর মধ্যে আছে এ সেটের। আচ্ছা, আর প্রথম কন্ডিশনটা দেখো, এখানে কোনো ইয়ার প্রথমটা সেম না, তাহলে প্রথম কন্ডিশনও আমাদের ঠিকঠাক মিলে গেছে। আচ্ছা, এখন আমরা একটা ফাংশনকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা ফাংশনকে চাইলে এইভাবে প্রকাশ করতে পারি ইয়া দিয়ে, দুইটা ভেরিয়েবলের মাধ্যমে, দুইটা চলকের মাধ্যমে। যেমন আগের উদাহরণটাতেই দেখো, যেখানে একটা সম্পর্ক দেয়া হয়েছিল, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক। তাহলে খেয়াল করো, দেখো ভাইয়া, যারা ফোকাস দিচ্ছে তারা কিন্তু ক্লাস ঠিকই বুঝতেছে। তোমরা যারা ক্লাসের মাঝে ছোট ভাইয়ের মাথায় একটা বাড়ি দিলা যে এই তুই কি করতেছিস, এখানে ডিস্টার্ব করিস না, মনে করো আম্মুকে বললা আম্মু চিকেন ফ্রাইটা যে দিলা না আমাকে, তাদেরই কিন্তু বুঝতে একটু প্যারা হচ্ছে। বাট যারা ক্লাসটা ফোকাস দিয়ে করতেছে তারা কিন্তু ক্লাসটা ঠিকই বুঝতেছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, তো যেটা বললাম যে দুইটা চলক এক্স আর ওয়াই এমন ভাবে সম্পর্কযুক্ত, যেমন এই যে আমরা একটা সম্পর্ক দিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস 5, বা আমি ধরো একটা সম্পর্ক এমন দিলাম এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই প্লাস 1। কোনো প্রবলেম নাই ভাইয়া, এগুলোতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এরকম এক্স আর ওয়াই এর মাঝে আমাদের একটা রিলেশন দিতে হবে, মানে একটা ইকুয়েশন দিতে হবে, ঠিক আছে? আমাদের এক্স আর ওয়াই এর মাঝে একটা ইকুয়েশন দিতে হবে, এক্স আর ওয়াই এর মাঝে আমাদের কি করতে হবে? একটা ইকুয়েশন দিতে হবে। তো সচরাচর আমরা ইকুয়েশন গুলাকে এইভাবে না, মানে এখানে তো যেমন ওয়াই এর উপরে ডিপেন্ড করতেছে এমন মনে হচ্ছে দেখে, ধর আমি এভাবে দিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু
এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান, বা এখানে মনে করো আমি এইভাবে দিলাম জিনিসটাকে যে y ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 5। এখানে দেখো আমরা দুইটা y এর ইকুয়েশন লিখছি, তাহলে এই ইকুয়েশন গুলাকে আমরা মানে এইভাবে আমরা ফাংশনকে প্রকাশ করতে পারি। তো এটাকে সচরাচর এভাবে বলা হয় যে এফ অফ এক্স মানে ফাংশন অফ এক্স, এক্স এর মান চেঞ্জ করলে ফাংশনের মান চেঞ্জ হবে। তুমি এখানে এক্স এর মান 1 বসাও, তোমার ফাংশনের মান আসবে হাফ। তুমি এক্স এর মান 2 বসাও, ফাংশনের মান আসবে কত? 2 আসবে। এক্স এর মান 3 বসাও, ফাংশনের মান আসবে কত? 4, 9/4 চলে আসবে। ঠিক আছে, তো এই আমরা এই জিনিসটাকেই বলতেছি এফ অফ এক্স। তাহলে আমরা এখানে দুইটা চলক দিয়ে ফাংশনকে প্রকাশ করতে পারি। ভাইয়া দুইটা চলক না, আমাদের একাধিক চলকেরও ফাংশন হয়। ঠিক আছে, এগুলাও তোমরা পড়বা। ধরো এরকম ফাংশনও হইতে পারে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy। তখন আমরা এটাকে কি বলবো? একাধিক চলকের ফাংশন। এখানে চলক কয়টা? এখানে চলক দুইটা। মানে এখানে স্বাধীন চলক কয়টা? এখানে এক্স একটা স্বাধীন চলক, ওয়াই আরেকটা স্বাধীন চলক। এখন স্বাধীন আর অধীন চলকের কথাটা কি? স্বাধীন আর অধীন চলকটা কি জিনিস দেখো, এখানে তুমি এক্স এর মান সরাসরি দিলে ওয়াই এর একটা মান বের হবে, তাই না? এক্স এর একটা মান যদি সরাসরি দাও, ওয়াই এর একটা মান বের হবে। তো তুমি যদি এখানে ওয়াই এর একটা মান দাও, এক্স এর মান বের করতে অনেক কষ্ট করতে হবে না? ইকুয়েশন সমাধান করা লাগবে না? বুঝতে পারছো? তুমি যদি ওয়াই এর একটা মান দাও, তাহলে কি এক্স এর মান বের করার জন্য তোমাকে ইকুয়েশন সলভ করা লাগবে। কিন্তু তুমি যদি এক্স এর মধ্যে মান দাও, ওয়াই এর মানটা কি সরাসরি চলে আসতেছে না? তাহলে আমরা এক্স কে বলতে পারি স্বাধীন, কারণ ওর কোনো প্যারা নাই, ওর মধ্যে মান দিলে ওয়াই এর মান ডাইরেক্ট চলে আসে। বাট এক্স ওয়াই এর মধ্যে যদি তুমি মান দাও, তাহলে এক্স এর মান বের করতে অনেক কষ্ট করতে হচ্ছে। তাই আমরা বলতে পারি ওয়াই হচ্ছে পরাধীন, ওয়াই এক্স এর উপরে ডিপেন্ডেন্ট। আমরা ইংরেজিতে বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা বলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ঠিক আছে, আচ্ছা। তো ঠিক আছে, আমরা এখানে বুঝলাম যে স্বাধীন চলক কোনটা আর পরাধীন চলক কোনটা। যেমন এই ইকুয়েশনে আমরা এটাকে কি লিখতে পারি? আমরা এখানে যেহেতু এক্স আর ওয়াই দুইটাই চলে গেছে, তাহলে জেড ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4xy। এখানে দেখো স্বাধীন চলক এক্স আর ওয়াই, এই ফাংশনটার দিকে তাকাও। এখানে ফাংশনকে কিভাবে প্রকাশ করে আবার একটু বুঝান। মানে ভাইয়া ইকুয়েশনের মাধ্যমে, একটা বীজগাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি। বীজগাণিতিক সমীকরণ হইতেই পারে, বীজগাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করছি। যে কোনো সমীকরণ হইতে পারে না? আচ্ছা, তো এখানে খেয়াল করো, এখানে তোমার এক্স আর ওয়াই দুইটা হচ্ছে কি স্বাধীন চলক, আর জেড কি পরাধীন চলক বা অধীন চলক। ঠিক আছে, এখানে জেড অধীন চলক আর এক্স আর ওয়াই স্বাধীন চলক। তো এটা তোমাকে দেখে বুঝতে হবে যে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। এখানে দেখো একটা উদাহরণ দেখো, তারা বলতেছে যে এফ অফ এক্স 3x + 1। তাহলে এখানে তোমার স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক কোনটা বলো? এখানে স্বাধীন চলক হচ্ছে তোমার এক্স। এখানে স্বাধীন চলক কোনটা? স্বাধীন চলক এক্স। আর অধীন চলক কোনটা? অধীন চলক হচ্ছে এই ওয়াই। ঠিক আছে, এখন তুমি এই ফাংশনটাকে আমরা বলতে পারি, দেখো এই এক্স এর মধ্যে তুমি যে কোনো বাস্তব সংখ্যা ঢুকাইতে পারবা না? না ভাইয়া, আজকে আমরা তেমন কোনো ম্যাথ করব না। এক্স এর মধ্যে আমরা যে কোনো বাস্তব সংখ্যা চাইলে ঢুকাইতে পারি। তাহলে এক্স এর মধ্যে যদি আমরা যে কোনো বাস্তব সংখ্যা ঢুকাইতে পারি, তাহলে আমরা বলতে পারি যে এফ ইজ এ রিলেশন ফ্রম আর টু আর। আর থেকে আর এর মধ্যে একটি ফাংশন, আর থেকে আর এর মধ্যে একটি ফাংশন।
ঠিক আছে, আর থেকে আর এর মধ্যে একটি ফাংশন। কিন্তু এখন সোনামণি খেয়াল করো, আমি যদি এরকম দিতাম, যদি আমি দিতাম y হচ্ছে f of x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এখান থেকেই উদাহরণ নিলাম। এখন দেখো আমি যদি x এর একটা মান দেই, আমি যদি x এর একটা মান দিই, y এর দুইটা মান আসতেছে কিভাবে? দেখো আমি যদি x ইজ ইকুয়াল টু 0 বসাই, তাহলে y ইজ ইকুয়াল টু 1 ও আসতেছে, y ইজ ইকুয়াল টু মাইনাস 1 ও আসতেছে। আচ্ছা আমাকে বলো তো, আমার প্রথম সেটের উপাদান যদি সেম হয়, আচ্ছা ম্যাথ করাবো সমস্যা নাই, প্রথম সেটের উপাদান যদি ক্রোমোজোরের প্রথম উপাদান যদি সেম হয়, ক্রোমোজোরের প্রথম উপাদান যদি সেম হয়, তাহলে দ্বিতীয় উপাদানকেও কি হইতে হবে? সেম হওয়া লাগবে। কিন্তু এখানে দেখো ভিন্ন হয়ে গেছে, এখানে খেয়াল করো ভিন্ন হয়ে গেছে, এখানে কি হয়েছে? ভিন্ন হয়ে গেছে। এখানে কি হয়েছে বলো? ভিন্ন হয়ে গেছে। বুঝতে পারছো সোনামণি? তাহলে আমরা এটা বলতে পারি, আমরা এখানে কি বলতে পারি বলো? আমরা এখানে বলতে পারি যে এইটা ফাংশন না, এটা জাস্ট একটা অন্বয়। এটা কি? এটা অন্বয়, এটা অন্বয়। ঠিক আছে ভাইয়া, এইটাই কাহিনী, আর কিছু না। ঠিক আছে, আচ্ছা তো এখানে আমরা এই জিনিসটাই আলোচনা করছি যে আমরা চাইলে ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি, আমরা চাইলে দুইটা সেটের মাধ্যমেও প্রকাশ করতে পারি। এই যে এই প্রকাশ ভঙ্গিটা, এটা আমরা অলরেডি দেখে আসছি, আমরা এটা অলরেডি একবার দেখে আসছি, তাই এটা নিয়ে আর কথা বলতেছি না। আমরা চাইলে ফাংশনকে ইয়া দিয়েও প্রকাশ করতে পারি, মানে এখানে যে কথাগুলো আছে এগুলো আমরা তোমার সাথে আলোচনা করছি। ঠিক আছে, আমরা তোমাদেরকে একটু পরেই একটা ম্যাথ দিব, ওই ম্যাথটা করলে আশা করি তোমাদের আইডিয়া একটু ক্লিয়ার হবে। আচ্ছা এটা দরকার নাই। আচ্ছা এখানে আমাকে এটা দেখে বলো তো, এইটা কি ফাংশন? f1টা কি ফাংশন হবে? ভাইয়া ক্লাস 9:30টায় কয়টা বাজে? হ্যাঁ 8টায় শুরু হয়েছে না ক্লাস, ক্লাস ইনশাল্লাহ 9:30টার দিকে শেষ হবে। আচ্ছা এফ আর থেকে আর এটা বুঝো নাই? আচ্ছা দেখো বুঝাই, এই যে এইভাবে বললে বোঝানো যায়। ধরো আমি তোমাকে বললাম যে একটা ফাংশন আর থেকে আরে আমরা ডিফাইন করছি, এর মানে হচ্ছে যে তোমার যে এই যে আমরা দুইটা উপসেট, আমরা যে দুইটা সেট নেই, আমরা যে দুইটা সেট এ আর বি নেই, এই দুইটা সেট এ আর বি এর প্রথম সেটটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। ঠিক আছে, প্রথম সেটটা বাস্তব সংখ্যার সেট, দ্বিতীয় সেটটাও বাস্তব সংখ্যার সেট। তার মানে কি? তার মানে প্রথম সেটের উপাদান হচ্ছে -∞, -2, -π, -e, এগুলা সব 0, 1, π², এগুলা সব কি? এগুলা সব হচ্ছে তোমার প্রথম সেটের উপাদান। সিমিলারলি এখানেও -∞, -3, -π/2, তারপরে 0, 1, 5/2, e², এগুলা সব দ্বিতীয় সেটের উপাদান। এখন আমরা বললাম যে f of x সমান হচ্ছে 3x + 1, তাহলে এখন এখান থেকে চিন্তা করো 3x + 1 যদি এখানে করো কত হবে? এখান থেকে তোমার এখানে কি হবে? আচ্ছা দাঁড়াও এটা আমরা একটু ঠিক করে আঁকাই। আচ্ছা ধরো এখানে আমাদের এটা কত হচ্ছে, ধরো আমরা এখানে -5 নিলাম, -∞, তারপরে এই 0-র জন্য মনে করো নিলাম হচ্ছে গিয়ে 1 নিলাম, তারপরে ধরো এই এখানে ধরো আরো নেই একটা -π/2 নিলাম ধরো, তারপরে ধরো এই 1 এর জন্য নিলাম হচ্ছে 4, তারপরে ধরো হচ্ছে e² নিলাম। তাহলে এই যে দেখো এখানে -2 থেকে 5 এর দিকে যায়, 0 থেকে এই 1 এ যায়, 1 থেকে 4 এ যায়, এরকম এখানে কোনো না কোনো একটা যাবে। তো এইরকম
ব্যাপারটা খেয়াল করো, আমাদের যে কোনো একটা ফাংশন লেখার জন্য আমাদের দুইটা সেট লাগে। তো সেই দুইটা সেট আমরা যদি বাস্তব সংখ্যার সেট নেই, যেমন আমরা এতক্ষণ এ আর বি নিচ্ছিলাম, আমাদের মন মতো নিচ্ছিলাম, আমরা যদি বাস্তব সংখ্যার সেট নেই তাহলে ওইটাকে আমি প্রকাশ করব কিভাবে? ওইটাকে প্রকাশ করার জন্য আমাকে লিখতে হবে এফ আর থেকে আর। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের প্রকাশভঙ্গির খেলা। ঠিক আছে, আচ্ছা, তো এইটা একটা ফাংশন, কারণ দেখো এখানে প্রতিটা উপাদান কভার হয়েছে, x1 এর কেউ আছে, x2 এর কেউ আছে, x3 এরও কেউ আছে, তাই এটা একটা ফাংশন। আমরা পরেরটায় যাই, বলতো এইটা ফাংশন হবে নাকি না? বলো, এটা কি ফাংশন হবে? এটা কি ফাংশন হবে? বলো, এটা ফাংশন হবে না কেন? কারণ এই x4 এর তো কেউ নাই, এই x4 এর তো কেউ নাই। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড, সবাই মোটামুটি কারেক্ট আনসার দিছো। এইটা কি ফাংশন হবে? হ্যাঁ, অবশ্যই হবে, এটা ফাংশন হইতেই পারে। এখানে একটা এক্সট্রা আছে, বাট এটা ম্যাটার করে না, আমাদের এই পাশে যেই সেটটা থাকবে তার উপরে আমাদের কিছু যায় আসে না, এটা ফাংশন হবে। তাহলে এইটা কি ফাংশন হইতে পারে বলো তো, দেখি এটা বলতে পারো কিনা। এটা কি ফাংশন হবে? F4, বলো F4 ফাংশন নাকি না? লিখবা, এভাবে লেখো, F4 হ্যাঁ, F4 না। দাঁড়াও, তোমাদের জন্য একটা কাজ করি, একটা পোল দেই তোমাদের জন্য, তোমাদেরকে একটা পোল দেই, দাঁড়াও, তোমাদের জন্য একটা পোল দেই। এখানে আমরা লিখব হচ্ছে তোমার F4। এই নাও, তোমাদের জন্য একটা পোল দিলাম, বলো F4 ফাংশন নাকি না? বলো দেখি, কুইজটা শুরু হচ্ছে, F4 ফাংশন নাকি না? F4 ফাংশন হবে, ঠিক আছে, F4 ফাংশন হবে, কারণ এখানেও সবাই আছে, x3 এরও আছে, x1 এরও আছে, এটা ফাংশন হবে, কোনো সমস্যা নেই। বলতো F6 ফাংশন হবে নাকি? পোজ দিব, বলো F6 ফাংশন হবে নাকি? বলো, বলো বলো বলো, F6 ফাংশন হবে নাকি? F6 কি ফাংশন হবে? F6 কি ফাংশন হবে? দেখো, F6 ফাংশন হবে না কেন? কারণ এই একজন থেকে এইটা এটা দুইটাই পাওয়া গেছে, একজন থেকে এইটা এটা দুইটাই পাওয়া গেছে, F6 তাই ফাংশন হবে না, F6 ফাংশন হবে না। এই যে তোমরা F6 এ ভুল করতেছো, F6 ফাংশন হবে না। কেন হবে না? দেখো, এই অন্যটাকে আমরা যদি লিখি, আর সমান কি হবে বলো, x1 y1 x2 y2 x2 y3। খেয়াল করো, তোমার আমরা বলছি কোন দুইটা ক্রোমোজোরের
কোন দুইটা ক্রোমোজোরের প্রথম পদ, কোন দুইটা ক্রোমোজোরের প্রথম পদ যদি সেম হয়, দ্বিতীয় পদকে সেম হওয়াই লাগবে, দ্বিতীয় পদ আলাদা হইতে পারবে না। ঠিক আছে, প্রথম দুইটা পদ যদি সেম হয়, প্রথম দুইটা পদ যদি সেম হয়, কোন দুইটা ক্রোমোজোরের প্রথম পদ সেম হইলে দ্বিতীয় পদকে আলাদা হওয়া যাবে না, দ্বিতীয় পদ আলাদা হওয়া যাবে না, দ্বিতীয় পদ আলাদা হওয়া যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমরা এখানে মোটামুটি বুঝে গেছি ফাংশন কি, এখানে আমাদের এটা ডান। এখানে একটু মনে হয় প্রিন্টিং মিস্টেক আছে, যেমন এখানে একটা x4 থাকার কথা, এই x4টা তারা লেখেই নাই। ঠিক আছে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই স্লাইডটা দেখার দরকার নাই, আমরা যেটা বুঝছি সেটাই। ঠিক আছে, আমরা যেটা বুঝে গেছি সেটাই হচ্ছে গিয়ে আসল কথা। এখন আচ্ছা, তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি, কখনোই আর প্যাচ লাগবে না, এইটা যদি মনে রাখো আর কখনোই প্যাচ লাগবে না। প্রথম সেটকে ধরবা সন্তানের সেট, পরের সেটকে ধরবা মায়ের সেট, প্রথম সেটকে ধরবা সন্তানের সেট, পরের সেটকে ধরবা মায়ের সেট। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো, সন্তান আছে মা নাই, সন্তান আছে মা নাই, এটা কি হওয়া সম্ভব? বলো আমাকে, আমাকে বলো, সন্তান আছে বাট মা নাই, এরকম কি কোনো ফাংশন, মানে এরকম কি এটা বাস্তবে হওয়া সম্ভব? এটা বাস্তবে হওয়া সম্ভব না। তাহলে মনে করো এই যে আমরা এখানে দেখি, এ বি সি ডি বি ই এফ, খেয়াল করো প্রথমটা দেখো, সি সন্তান আছে, সি, আচ্ছা মারা যাওয়ার হিসাব তো আলাদা, বাট তার মা তো ছিল, মানে মা কি তার একদমই ছিল না? মা ছাড়া জন্ম তো নিতে পারে নাই, তাই না? ধরো মা ছিল না, এরকম অবস্থায় তো আর বাচ্চা জন্ম নেয় নাই, তাই না? তো এইখানে দেখো সি সন্তান আছে বাট এখানে মা নাই, তাহলে এটা ফাংশন হবে না, ফাংশন না, এটা ফাংশন না। কেন? কারণ সন্তান আছে মা নাই। আবার দেখো, একাধিক সন্তানের মা সেম। ধরো আমার কাছে সন্তান আছে দুইটা কিন্তু তাদের মা সেম, এটা কি হতে পারে নাকি না বলো? এই যে খেয়াল করো, এইটা একটা সন্তান বি, এটা একটা সন্তান ডি, ওর মাও ই, ওর মাও ই, দুইজনের মা সেম, এটা কি বাস্তবে হইতে পারে? ইয়েস, হইতে পারে। তার মানে যেহেতু এটা বাস্তবে হইতে পারে, তার মানে এটা কি? এটা ফাংশন। এইটা কি বলো? এটা ফাংশন। আচ্ছা সরি, এখানে একটু ভুল করছি আমরা, এখানে আমরা ইয়া দেই,
এক সন্তানের একাধিক মা। বলো, এক সন্তানের একাধিক বায়োলজিক্যাল মা হইতে পারে? এক সন্তানের বায়োলজিক্যাল মা কি একাধিক হইতে পারে? এক সন্তানের বায়োলজিক্যাল মা একাধিক হইতে পারে না। এক সন্তানের বায়োলজিক্যাল মা একাধিক হইতে পারে না। যেহেতু হইতে পারে না, তাহলে এটা ফাংশন হবে না। কেন? কারণ এই যে দেখো, একটা সন্তান, সরি, এই যে একটা সন্তান, তার মা ডি, তার মা ই। একটা সন্তান, তার মা ডিও, তার মা ইও। তাহলে এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে না, এটা ফাংশন হবে না। আর লাস্টলি, মা আছে কিন্তু সন্তান নাই। মা আছে মা আছে কিন্তু সন্তান নাই। এটা কি হইতে পারে? মা আছে কিন্তু সন্তান নাই, মা আছে কিন্তু সন্তান নাই, এইটা হইতে পারে। মায়ের সন্তান নাই থাকতে পারে। তাইলে এটা কি বলো? এটাও ফাংশন হবে। তাইলে তোমরা যদি এই মা সন্তান অ্যানালজিটা মনে রাখতে পারো, তাহলে মোটামুটি তোমাদের আর কখনোই কোনো একটা জিনিস ফাংশন নাকি ফাংশন না এটা প্যাচ কখনোই লাগবে না, কখনোই এটা প্যাচ লাগবে না। আচ্ছা, এটার একটা এসএস নিয়ে নাও, এটার একটা এসএস নিয়ে নাও। আমি সরে যাই, সরে যাই। হইছে? ওকে, চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। আচ্ছা, অন্বয়ের ডোমেইন কেমনে বের করবা? অন্বয়ের ডোমেইন কি খেয়াল করো, খুবই সহজ জিনিস। মনে করো এই যে তোমার একটা ধরো অন্বয় আছে, এই যে দেখো তোমাদেরকে দেখাই, এই যে এটা হচ্ছে তোমার অন্বয়। এটা কি ফাংশন? আমাকে বলো, এই আরটা কি ফাংশন নাকি না? আরটা কি ফাংশন? আটটা ফাংশন না। কেন ফাংশন না আটটা? খেয়াল করো, এই যে ক্রোমোজোরের প্রথম উপাদান সেম কিন্তু দ্বিতীয় উপাদান আলাদা, হইতে পারবে না এটা। প্রথম উপাদান সেম, দ্বিতীয় উপাদান আলাদা, এটা হইতে পারে না। এটা হইলে ফাংশন হবে না। চাইল্ড আছে বাট মাদার নাই, এটা ফাংশন হবে না। চাইল্ড আছে মাদার নাই, এটা পসিবল না। চাইল্ড আছে মাদার না, এটা পসিবল না। ওকে, আচ্ছা খেয়াল করো, তোমার ডোমেইন কিভাবে বের করবা? অন্বয়ের ডোমেইন কিভাবে বের করবা? অন্বয়ের ডোমেইন হচ্ছে, অন্বয়ের ডোমেইন হচ্ছে, অন্বয়ের ডোমেইন হচ্ছে ক্রোমোজোর গুলার প্রথম পদ। অন্বয়ের ডোমেইন কি? ক্রোমোজোর গুলার প্রথম পদ। তাহলে ডোমেইন অফ অন্বয় কি হবে? ক্রোমোজোর গুলার প্রথম পদ। সরি, মানে ক্রোমোজোর গুলার, হ্যাঁ ক্রোমোজোর গুলার প্রথম পদ। ডোমেইন কি হবে? ক্রোমোজোর গুলার প্রথম পদ। ডোমেইন কি হবে? ক্রোমোজোর গুলার প্রথম পদ। আর রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে ক্রোমোজোর গুলার দ্বিতীয় পদ। রেঞ্জ কি হবে? রেঞ্জ কি হবে বলো? দ্বিতীয় পদ। ঠিক আছে, দ্বিতীয় উপাদান। পদ বলে না, উপাদান বলে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, একটা অন্বয় আর তার বিপরীত অন্বয়। বিপরীত অন্বয় কি? ক্রোমোজোর গুলার প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানকে যদি তুমি সোয়াপ করে দাও, ওই যে অক্ষয় কুমারের একটা ইয়া ছিল না, মিম টেমপ্লেট ছিল না, এই যে এরকম, তোমরা কি দেখছো? এরকম একটা মিম টেমপ্লেট ছিল। যাই হোক,
তো তোমরা যদি প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান দিয়ে সোয়াপ করে দাও, প্রথম উপাদানকে যদি দ্বিতীয় উপাদান দিয়ে সোয়াপ করে দাও, তাহলে তুমি কি পাবা? তাহলে তুমি বিপরীত অন্বয় পাবা। এটা খাতায় লেখো। প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান দিয়ে সোয়াপ করে দিলে, প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান দিয়ে সোয়াপ করে দিলে আমরা কি পাই? প্রথম উপাদানকে দ্বিতীয় উপাদান দিয়ে সোয়াপ করে দিলে বিপরীত অন্বয় পাই। আর কোন অন্বয় আর এর ডোমেইন ও রেঞ্জ যথাক্রমে তার বিপরীত অন্বয়ের রেঞ্জ ও ডোমেইন। প্রথম আচ্ছা, তোমাদেরকে আমি ওই মিম টেমপ্লেটটা দিব না আজকে, আমি গ্রুপে ওইটা পোস্ট করব না, ঠিক আছে? ওইটা আজকে আমি গ্রুপে আজকে পোস্ট করব না, ওকে? আর ওইটার পোস্টে ইয়া দিব না, ওইটার পোস্টেই তোমাদের পিডিএফটা দিয়ে দিব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এবার আসি ফাংশনের ডোমেইন আর রেঞ্জ বের করব। ফাংশনের ডোমেইন আর রেঞ্জের কাহিনীও সেম। আবার একটু বলবো, আবার একটু বলি। মনে করো আর, আচ্ছা এটা আগের পেজেই দেখাই, আমরা অ্যাকচুয়ালি ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি। দেখো আর সমান মনে করো 1, a 2, b, তাহলে আর ইনভার্স হবে হচ্ছে, উল্টায় দাও, এটাকে জাস্ট উল্টায় দাও, a, 1 উল্টায় দাও b, 2, এইটাই হচ্ছে বিপরীত অন্বয়। বুঝছি ভাইয়া? এই যে আবার দেখো আর কে আমি বিপরীত আর বের করছি কেমনে? 1 আর a ছিল, 1, a ছিল, সোয়াপ করে দিছি, উল্টায় দিছি, উল্টায় দিছি, উল্টায় দিছি ভাইয়া, উল্টায় দিছি, 1, a হয়ে গেছে, সরি 1, a ছিল, a, 1 হয়ে গেছে, 1, a ছিল, 1, a ছিল, a, 1 হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা ওকে, তো এবার আমরা ডোমেইন আর কোডোমেইন বের করি, কোডোমেইন আর রেঞ্জ বের করব, ডোমেইন কোডোমেইন আর রেঞ্জ বের করব, ডোমেইন কোডোমেইন আর রেঞ্জ বের করব। তো এইটা আমি তোমাদেরকে সহজ করে বুঝাই। দেখো ডোমেইন কোডোমেইন রেঞ্জ অফ ফাংশন কিভাবে খেয়াল করি। A, B, C, D, 1, 2, 3, 4, ওকে? আচ্ছা, তাহলে যে মাদের বাচ্চা আছে তারা রেঞ্জ, সকল মা কোডোমেন, সকল সন্তান ডোমেইন। ওকে, এইবার এই যে রেঞ্জ আর কোডোমেইনের মধ্যে পার্থক্যটা কি, এইটাই আসল কোয়েশ্চেন, এইটাই বাচ্চারা বুঝে না। হ্যাঁ ভাইয়া ফাংশনের গ্রাফ দেখাবো, ডোন্ট ওয়ারি, গ্রাফে যাচ্ছি আমরা, ঠিক আছে? গ্রাফে আমরা যাচ্ছি, আমাদের আর 5 মিনিট লাগবে, গ্রাফ আলোচনা করে ফেলবো, ঠিক আছে? গ্রাফ আলোচনা করে ফেলবো আর 5 মিনিট লাগবে। এটা দেখো, আমার এখানে 4টা মা আছে, এই 4টা মা
চারটা মাই হচ্ছে কি কোডোমেইনের সেট। আমার চারটা মাই কিসের সেট ভাইয়া? কোডোমেইনের সেট। চারটা মা কিসের সেট? চারটা মা কিসের সেট ভাইয়া? কোডোমেইনের সেট। ঠিক আছে, আচ্ছা, চারটা মাই কিসের সেট? কোডোমেইনের সেট। তাহলে কোডোমেইন কি হবে বলতো? 1, 2, 3, 4। আচ্ছা, এখন যেই মায়ের বাচ্চা আছে, যেই মায়ের সন্তান আছে, সেই মারা হচ্ছে রেঞ্জের সেট। তাহলে দেখো 4 এর সন্তান নাই, তাহলে 4 রেঞ্জের মধ্যে আসবে না, 4 রেঞ্জের মধ্যে আসবে না। আর ডোমেইন কারা? সকল সন্তান হচ্ছে ডোমেইন। সকল সন্তান কি? সকল সন্তান হচ্ছে তোমার ডোমেইন। সকল সন্তান কি? ডোমেইন। সকল সন্তান ডোমেইন। তাহলে এইটাতেই দেখো ভাইয়া, ক্লাসটা তো এমনিতেই ফ্রি। তোমার যদি ক্লাসে আর থাকতে ইচ্ছে না করে, তুমি চাইলেই চলে যেতে পারো, আমার ছুটি দেওয়ার তো দরকার নাই। ঠিক আছে, তাহলে কোডোমেইন কারা? কোডোমেইন হচ্ছে যারা মা তারা সবাই কোডোমেইন। কোডোমেইন কারা? মারা সবাই কোডোমেইন। ঠিক আছে ভাইয়া, আমি যেটুকু পড়াতে চাচ্ছি সেটা শেষ না করে ক্লাস শেষ করব না আমি। ঠিক আছে, তো তোমাদের যাদের চলে যেতে ইচ্ছে হচ্ছে তোমরা চাইলে চলে যেতে পারো, অসুবিধা নাই। ওকে, আচ্ছা, তাহলে আশা করি কোডোমেইন আর রেঞ্জ বুঝে গেছো। আশা করতেছি কোডোমেইন আর রেঞ্জের ব্যাপারটা বুঝে গেছো। কোডোমেইন আর রেঞ্জের পার্থক্য ক্লিয়ার? ওকে, চলো সামনের দিকে আগাই। ফাংশনের রেঞ্জ এগুলো আমরা করতে পারি। একটা জিনিস খেয়াল করো, এটা তোমাদেরকে বলে রাখি, রেঞ্জ কিন্তু দেখো, রেঞ্জ কিন্তু কোডোমেইনের উপসেট, তাই না? রেঞ্জ কি? কোডোমেইনের উপসেট। রেঞ্জ সবসময় মনে রাখতে হবে, রেঞ্জ সবসময় কোডোমেইনের উপসেট হবে। রেঞ্জ সবসময় কোডোমেইনের উপসেট হবে। রেঞ্জ সবসময় কোডোমেইনের উপসেট হবে। ঠিক আছে, এটাই এখানে লেখা আছে যে রেঞ্জ হচ্ছে সবসময় কোডোমেইনের উপসেট হবে। ঠিক আছে, তো এগুলো আমরা আলোচনা করে ফেলছি। এখানে একটা উদাহরণ আছে, এখানে একটা উদাহরণ আছে। এই যে দেখো, এই উদাহরণটাও তোমাদেরকে বুঝাই দেই। দেখো ফাংশনের রেঞ্জ কিভাবে বের করবা, এই দেখো, ভালো করে খেয়াল করো, এখানে ভালো করে খেয়াল করো। আচ্ছা, আরেকটা কুইজ দিব। আচ্ছা, লাস্টের দিকে দিচ্ছি, আগে আমি পড়ানোটা শেষ করে নেই, গ্রাফটা তো দেখাবো, এটা সে দেখায় নেই, তারপরে কুইজ দিই। দেখো, এ হচ্ছে আমাদের ডোমেইনের সেট, এ হচ্ছে আমার ডোমেইনের সেট, এ হচ্ছে কি ডোমেইনের সেট। ঠিক আছে, আচ্ছা, আমার দেখো এর প্রতিটা উপাদান, এর প্রতিটা উপাদান, এর প্রতিটা উপাদান দেখো এখানে আছে, এর প্রতিটা উপাদান আমাদের এখানে, তার মানে এটা কি গ্রাফ, সরি ফাংশন। ঠিক আছে, আচ্ছা দেখো বি এর প্রতিটা উপাদান এখানে নাই, 1 আছে, 2 আছে, 5 আছে, 1 আছে, 2 আছে, 5 আছে। তাহলে এরা কারা? এরা এমন মা যাদের সন্তান আছে। তাহলে সন্তান যদি থাকে তাহলে তারা কি হবে? তারা হয়ে যাবে রেঞ্জ। তাই দেখো রেঞ্জের মধ্যে শুধুমাত্র কি আসছে? 1, 2, 5 আসছে। রেঞ্জের মধ্যে 1, 2, 5 আসছে, শুধু রেঞ্জের মধ্যে 1, 2, 5 আসছে। ওকে, আচ্ছা, বাট কোডোমেইন খেয়াল করো, কোডোমেইনকে মা যতজন আছে, সে তার সন্তান থাকুক না থাকুক, তার সন্তান থাকুক না থাকুক, তারা সবাই কি কোডোমেইন। এই যে দেখো কোডোমেইন 1, 2, 3, 4, 5, 3 আর 4 এর সন্তান নাই,
3 আর 4 এর সন্তান নাই, তারপরেও 3 আর 4 কোডোমেইনের পার্ট হবে। ওকে, আচ্ছা, সো দ্যাট ওয়াজ ভেরি ইজি। এই জিনিসগুলো আশা করি তোমাদের এই জায়গার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেয়ার আর সাম এক্সাম্পলস, I don't think we should talk about them anymore because I hope I have been very clear about it all along. তো এই জিনিসগুলাই আমরা আলোচনা করছি। ফাংশনের আরো বেশ কিছু প্রকারভেদ আছে। আমরা ফাংশনকে অনেক ভাগে ভাগ করতে পারি, যেমন সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন কি? সার্বিক ফাংশন হচ্ছে, এটা তোমরা লিখে রাখো, মানে যদি কোডোমেইন সমান ডোমেইন হয়, সরি কোডোমেইন সমান যদি রেঞ্জ হয়, তাহলে এমন ফাংশনকে আমরা সার্বিক ফাংশন বলি। যদি কোডোমেইন আর রেঞ্জ সমান সমান হয়, যদি কোডোমেইন আর রেঞ্জ সমান সমান হয়, এমন ফাংশনকে আমরা সার্বিক ফাংশন বলি। ঠিক আছে, আচ্ছা, আর যদি প্রতিটা ইউনিক ডোমেইনের জন্য ইউনিক, মানে প্রতিটা ইউনিক প্রি ইমেজের জন্য ইউনিক ইমেজ পাওয়া যায়, বা ইউনিক এক্স এর জন্য ইউনিক ওয়াই পাওয়া যায়, তাহলে আমরা ওটাকে এক এক ফাংশন বলি। যাই হোক, ওইটা আমরা আর আজকের ক্লাসে ডিটেইলে যাব না, এগুলো আর আমাদের আর অনেক ডিটেইলে আলোচনা করা যায়। আমরা এখন আমাদের লাস্ট টপিকে চলে আসি, যে আমরা কিভাবে একটা গ্রাফ দেখে বলে দিব এই গ্রাফটা ফাংশন নাকি না। আমরা একটা গ্রাফ দেখে কিভাবে বলে দিব যে এই গ্রাফটা কি ফাংশন নাকি ফাংশন না, একটা অন্যয়, গ্রাফটা কি ফাংশনের গ্রাফ নাকি অন্যয়ের গ্রাফ, এটা কিভাবে দেখেই বলে দিব। দেখো, ধরো তোমাকে আমি একটা গ্রাফ দিলাম এরকম, তোমার কাজ হচ্ছে তুমি ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন আঁকাবা। কি করবা ভাইয়া? ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন আঁকাবা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা লাইন আঁকাবা। এই লাইন তোমার গ্রাফটাকে একটা বিন্দুতে ছেদ করলে গ্রাফটা ফাংশন। তোমার সরল রেখাটা গ্রাফটাকে একটা বিন্দুতে ছেদ করলে গ্রাফটা ফাংশন। ঠিক আছে, যদি একটার বেশি বিন্দুতে ছেদ করে, যদি একটার বেশি বিন্দুতে ছেদ করে, তাহলে এটা ফাংশন না। তাহলে এটা ফাংশন না। তাহলে কি করবা আমাকে বলো? ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকবা। কি করবা ভাইয়া? খাতায় লেখো, ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকবা। ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকবা। ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা আঁকবা। যদি তোমার সরল রেখাটা তোমার গ্রাফটাকে একটা বিন্দুতে ছেদ করে, একটা বিন্দু, তাহলে ফাংশন। যদি একের বেশি বিন্দুতে ছেদ করে তাহলে ফাংশন না। তাহলে ফাংশন না। ওকে, আচ্ছা, এখানে দেখো, আমি এখানে তোমরা হয়তো গ্রাফগুলো ক্লিয়ারলি দেখতে পারতেছো কিনা আমি জানি না। আমি এখানে তোমাদেরকে বড় করে এঁকে দেই। আমাকে বলো তো, এইটা কি ফাংশন নাকি না? একটা একটা করে শুরু করি। প্রথমটা কি ফাংশন হবে নাকি না? বলো, প্রথমটা কি ফাংশন? দেখো কি করবা, ওয়াই অক্ষের সমান্তরাল একটা সরল রেখা আঁকবা। এই যে এঁকে দিলাম ওয়াই অক্ষের সমান্তরাল। এই যে দুইটা বিন্দু, দুই বিন্দুতে ছেদ করছে, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা আঁকলাম,
গ্রাফটাকে দুই বিন্দুতে ছেদ করছে, তাহলে এটা ফাংশন না। আবার আঁকলাম ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা আঁকলাম, একটা বিন্দুতে ছেদ করছে একটা, তাহলে এটা ফাংশন, তাহলে এটা ফাংশন, তাহলে এটা ফাংশন। আঁকাইলাম ওয়াই অক্ষের সমান্তরাল, দুইটা বিন্দুতে ছেদ করছে, ফাংশন না। আবার আঁকাই, একটা বিন্দুতে ছেদ করছে, তার মানে এটা ফাংশন, এটা ফাংশন। তাহলে এইভাবে যে কোনো গ্রাফ দেখেই তুমি বলে দিতে পারবা যে এই গ্রাফটা কি ফাংশন নাকি ফাংশন না, এই গ্রাফটা কি ফাংশন নাকি ফাংশন না। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইজিলি বলে দিতে পারি একটা ফাংশন কি, একটা গ্রাফ কি ফাংশনের গ্রাফ নাকি অন্য এর গ্রাফ, এটা আমরা চাইলে ইজিলি এইভাবে বলে দিতে পারি। তো যাই হোক, এর মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের কন্টেন্ট, আমি যা যা পড়ানোর কথা তোমাদেরকে ভাবছিলাম তার পুরাটাই পড়ায় ফেলছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসটা বেসিক্যালি ছিল ফাংশন তুমি কাকে বলবা, ফাংশন আর অন্যয়ের মধ্যে পার্থক্য কি, তুমি অন্যয় কাকে বলবা, তুমি ফাংশন আর অন্যয়ের ডোমেইন আর রেঞ্জ কেমনে বের করবা, রেঞ্জ আর কোডোমেইনের মধ্যে পার্থক্য কি, এবং গ্রাফ দেখে কিভাবে ফাংশন চিনতে হয়, এই জিনিসগুলো আলোচনা করা আজকের ক্লাসের উদ্দেশ্য ছিল। আজকের ক্লাসে আমরা এই টপিকের গভীরে অবভিয়াসলি যাই নাই, ক্লাসের নাম এটা না কনসেপচুয়াল ডেপথ, মোটেও না, ক্লাসের নাম হচ্ছে বেসিক বিল্ডিং। আমাদের আজকের উদ্দেশ্য ছিল বেসিক বিল্ডিং, সো আমরা আজকে বেসিক বিল্ড করছি। আশা করি তোমরা বেসিক সবাই ভালো করে বুঝতে পারছো, কোনো প্রবলেম হয় নাই তোমাদের। আমরা এই টপিকে আরো কত ডিটেইলে আলোচনা করা যায়, আরো কত বেশি ভেঙে ভেঙে আলোচনা করা যায়, সার্বিক ফাংশন, এক এক ফাংশন, এগুলা সব কিছু নিয়ে আলোচনা করব আমাদের ওবি এর ক্লাসগুলোতে ইনশাআল্লাহ। ঠিক আছে, এনিওয়ে সবার সাথে ক্লাস করে অনেক ভালো লাগলো। যাওয়ার আগে সবার জন্য অনেক 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 ভালোবাসা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, পড়ালেখা করবা, কলেজের সিলেকশন আশা করি সবাই দিছো, ভালো মতোই দিছো। ইনশাআল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ক্লাসে। তার আগ পর্যন্ত সবাই নিজেদের খেয়াল রাখবা। সবাইকে আসসালামু আলাইকুম। থাকো।